হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লাক্সাভেদ। চলছে আমাদের সেমিস্টার 1 এ রাসায়নিক বন্ধন এবং সেই রিলেটেড বিভিন্ন রকমের কনসেপ্ট। রাসায়নিক বন্ধনের আমরা তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো পড়েছিলাম। আজকে আমরা রাসায়নিক বন্ধনে দেখব যে সমযোজী বন্ধন যখন হয় তখন তো অক্টেট, সাধারণভাবে আমরা জানি অক্টেট ফুলফিল হয়, অর্থাৎ অষ্টকের পূর্তি ঘটে, তবেই গিয়ে সমযোজী বন্ধন হয়, যে অষ্টকের পূর্তি ঘটবে এবং তার মাধ্যমে স্টেবিলিটি আসবে, তাই তো অক্টেট ফুলফিলড হবে এবং তার মাধ্যমে স্টেবিলিটি আসবে। এইভাবেই রাসায়নিক বন্ধন হয়ে থাকে, এটা আমরা জানি। তো আজকে আমরা দেখব এমন কিছু কেসেস, যে কিছু কেসেস আগে অলরেডি দেখছিলাম, আজকে আমরা সেরকম কিছু কেসেস দেখব যে কেসগুলোর মাধ্যমে আমরা দেখব যে অষ্টকের পূর্তি হবে, মানে অষ্টক পূর্ণ হবে, অক্টেট ফুলফিল হবে, এটাই কিন্তু স্টেবিলিটি পাওয়ার একমাত্র মাধ্যম তা নয়। ঠিক আছে, এটা ছাড়াও আরো একটা ফ্যাক্টর আছে যেটাকে বলে সর্বাধিক সমযোজ্যতা বা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। তো সেই তত্ত্ব অনুযায়ী বা সেই ধারণা অনুযায়ীও রাসায়নিক বন্ধন হওয়ার চান্সেস আছে যেখানে কিনা স্টেবিলিটি আসতে পারে। তাহলে এতদিন আমরা যেটা জানতাম, রাসায়নিক বন্ধন হওয়ার পিছনে মেন উদ্দেশ্য হচ্ছে অক্টেটের ফুলফিলমেন্ট হওয়া, যে ভ্যালেন্সিয়ালে 8টা ইলেকট্রন নিয়ে আসে এবং অক্টেটের ফুলফিলমেন্ট হওয়া, এবং অক্টেটের ফুলফিলমেন্ট হওয়ার মাধ্যমে স্টেবিলিটি পাওয়া। আজকে আমরা দেখব যে অক্টেটের ফুলফিলমেন্ট যদি নাও হয় তাহলেও কিন্তু স্টেবিলিটি আসতে পারে যদি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ হয় ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রনের মাধ্যমে। তো ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন কিভাবে অ্যাচিভ হতে পারে এবং সেটার মাধ্যমে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি বা সর্বাধিক সমযোজ্যতা সেটাই বা কেমন করে অ্যাচিভ হতে পারে। তো চলো আমরা একদম প্রথম কেস থেকে শুরু করি। একদম প্রথমে আমরা একবার দেখে নেব মিথেন মলিকিউলটাকে। একদম শুরুতে আমরা দেখে নেব মিথেন মলিকিউলটাকে। ঠিক আছে, একদম প্রথম কেস থেকে শুরু করছি। একদম শুরুতে দেখছি মিথেন মলিকিউল। তো ভালো করে দেখবে মিথেন মলিকিউল CH4, কারেক্ট। CH4 মানে এখানে কার্বনের সঙ্গে 4টে বন্ড আছে হাইড্রোজেনের। এবারে আমাদের মনে রাখতে হবে যতগুলো বন্ড তৈরি হবে অতগুলোই কিন্তু অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে বন্ডটা তৈরি করার জন্য। সো কার্বন এখানে 4টে বন্ড তৈরি করেছে, 4টে সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড তৈরি করেছে। তার মানে এখানে কার্বনের কাছে নিশ্চয়ই 4টে অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, তবেই কার্বন 4টে বন্ড তৈরি করতে পারবে। তো কার্বনের কনফিগারেশন দেখা যাক। কার্বন যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন থাকে 2s2 2p2, 2s2 2p2। এটা হচ্ছে কার্বন যখন গ্রাউন্ড স্টেটে থাকে, কার্বন যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন হচ্ছে 2s2 2p2 এটা কনফিগারেশন। এখানে দেখতে পাচ্ছি দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন দুটো আছে। তার মানে কার্বন ম্যাক্সিমাম দুটোই বন্ড তৈরি করতে পারতো, কিন্তু কার্বন তৈরি করে দেখতে পাচ্ছি 4টে বন্ড তৈরি করে। 4টে বন্ড কেমন করে তৈরি করে? নিশ্চয়ই কোনোভাবে কার্বন 4টে অযুগ্ম ইলেকট্রন ম্যানেজ করে। কেমন করে ম্যানেজ করে? কার্বনের এই 2s থেকে একটা ইলেকট্রন অযুগ্ম হয়ে 2p-তে চলে যায়, 2s থেকে একটা ইলেকট্রন অযুগ্ম হয়ে 2p-তে চলে যায়। কার্বন চলে গেল তাহলে এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তরে। এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তরে কার্বনের কাছে তাহলে 2s-এ এখন একটা আছে, 2p-র কাছে এখন 3টে আছে। দেখতে পাচ্ছি টোটাল 4টে অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে কার্বনের ভ্যালেন্সিয়ালে 4টে অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে। এবারে হাইড্রোজেন গুলো এলো। আচ্ছা, হাইড্রোজেন আসার আগে এই সবকটা অরবিটাল এখন মিক্সিং হবে, যেটাকে বলা হয় সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে মিক্সিং যখন হয়ে গেল, 4টে অরবিটাল মিক্সিং হয়ে sp3 হয়ে গেল, তাহলে কার্বন এখন চলে গেল sp3 সংকরায়নে। এর ফলে কি হলো? এখন সবকটা অরবিটাল sp3 হয়ে গেছে, যে sp3 গুলোতে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। হাইড্রোজেন এলো, হাইড্রোজেনের কাছে একটাই ইলেকট্রন থাকে, সেই একটা ইলেকট্রনের সঙ্গে কার্বনের এই 4টে অযুগ্ম ইলেকট্রনের একটা করে শেয়ারিং হলো। শেয়ারিং এর ফলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, সমযোজী বন্ধন তৈরি হলো। দেখতেই পাচ্ছি হাইড্রোজেনের একটা অযুগ্ম ইলেকট্রন, তার সঙ্গে কার্বনের sp3-র অযুগ্ম ইলেকট্রন, এদের মধ্যে শেয়ারিং হয়েছে। শেয়ারিং এর ফলে অরবিটাল গুলোর যে ইলেকট্রন মেঘ আছে তারা একে অপরের সঙ্গে ওভারল্যাপ করেছে, শেয়ারিং হয়েছে এবং তার ফলে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। একই রকম ভাবে এখানেও sp3 হাইড্রোজেনের সঙ্গে, এখানেও কার্বনের sp3 এবং হাইড্রোজেনের সঙ্গে, এখানেও কার্বনের sp3 এবং হাইড্রোজেনের মধ্যে কি হয়েছে? শেয়ারিং হয়েছে, ইলেকট্রন মেঘের শেয়ারিং হয়েছে। ইলেকট্রন মেঘগুলো অরবিটাল গুলো ওভারল্যাপ করেছে এবং ওভারল্যাপ করার মাধ্যমে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। 4টে শেয়ারিং হয়েছে, 4টে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। তার মানে এখন আমরা বলতে পারি এখানে কতগুলো বন্ড পেয়ার? এখানে 4টে বন্ধন জোড় বা বন্ড পেয়ার আছে।
চারটে বন্ধন জোড় বা বন্ড পেয়ার এখানে উপস্থিত আছে, চারটে বন্ধন জোড় বা বন্ড পেয়ার এখানে কিন্তু উপস্থিত আছে, এবং এখানে কার্বনের অক্টেট ফুলফিল হয়েছে বলতে পারি, সঙ্গে কার্বনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ হয়েছে। ঠিক আছে, চারটে বন্ড পেয়ার আছে। এই অবস্থায় জিওমেট্রি কেমন হবে, জ্যামিতিক আকৃতি কেমন হবে? জ্যামিতিক আকৃতি হবে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। ঠিক আছে, কার্বনের জ্যামিতিক আকৃতি হবে বা জিওমেট্রি হবে হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, অর্থাৎ কার্বন আছে sp3 তে, এবং এই অবস্থায় কার্বনের কাছে আছে চারটে বন্ড পেয়ার। VSEPR থিওরি বলে কার্বনের জিওমেট্রি হবে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। খুব ভালো কথা। এবং এই অবস্থায় বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হবে হচ্ছে 109.5 ডিগ্রি। কেমন দেখতে হবে? এই কার্বন, এই হাইড্রোজেন, এই বন্ডটা বোর্ডের পিছনে আছে, ডটেড বন্ডটা, সলিড বন্ডটা বোর্ডের থেকে সামনের দিকে উঠে আছে, আর এই ড্যাশ বন্ডগুলো বোর্ডের প্লেনেই আছে। এই বন্ধন কোণের মান কত? কার্বন যেহেতু sp3, বন্ধন কোণের মান 109 ডিগ্রি 5 মিনিট। এবং কার্বনের এখানে অক্টেট ফুলফিল হয়েছে। শুধু যে অক্টেট ফুলফিল হয়েছে তা না, কার্বন চারটে অযুগ্ম ইলেকট্রন নিয়ে এসে চারটে কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। তাই কার্বনের এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি বা সর্বাধিক সমযোজ্যতা হলো 4, যেটা কিনা কার্বন অ্যাচিভ করেছে। অর্থাৎ কার্বন কিন্তু চাইলে দুটো মাত্র আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, দুটো আনপেয়ার্ড ইলেকট্রনকে ইউজ করে, দুটো অযুগ্ম ইলেকট্রনকে ইউজ করে মাত্র দুটো বন্ড বানাতে পারতো, কিন্তু কার্বন তা করলো না। কার্বন এখান থেকে কি করলো? এখান থেকে এই যে লোন পেয়ারটা ছিল, এই যে যুগ্ম ইলেকট্রনটা ছিল, এদেরকে অযুগ্ম করলো, দিয়ে যতগুলো পারে সব থেকে বেশি, যতগুলো সম্ভব সব অযুগ্ম ইলেকট্রন তৈরি করলো, যাতে ম্যাক্সিমাম বন্ড তৈরি করতে পারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সবকটা ইলেকট্রন এখন অযুগ্ম হয়ে গেছে কার্বনে। অর্থাৎ কার্বনে কিন্তু প্রথম থেকে সবকটা ইলেকট্রন অযুগ্ম ছিল না, কিন্তু কার্বন সবকটা ইলেকট্রনকে অযুগ্ম করার মাধ্যমে ম্যাক্সিমাম সমযোজী বন্ধন তৈরি করার চেষ্টা করলো, যাতে ম্যাক্সিমাম সমযোজ্যতা 4 অ্যাচিভ করতে পারে। এই ম্যাক্সিমাম সমযোজ্যতা অ্যাচিভ করা এটাও কিন্তু স্থায়িত্ব প্রদানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেবলমাত্র কার্বনে অক্টেট পেয়েছে তার জন্যই কার্বন কিন্তু স্থায়িত্ব পেল তা নয়, কার্বন সর্বাধিক সমযোজ্যতাও, দ্যাট ইজ ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4, এটাও অ্যাচিভ করতে পেরেছে। মানে কার্বন দুরকম ভাবে স্থায়িত্ব পেল। কার্বনের অক্টেট পূরণ হয়েছে বলেও স্থায়িত্ব পেল, কার্বন তার সর্বাধিক সমযোজ্যতা যেটা কিনা 4, সেই সর্বাধিক সমযোজ্যতা 4 অ্যাচিভ করতে পেরেছে, কারণ সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন 4 তৈরি করতে পেরেছিল এবং তার মাধ্যমে সর্বাধিক সমযোজ্যতা বা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 অ্যাচিভ করতে পেরেছে। তার জন্য কিন্তু কার্বন স্থায়িত্ব পেল, অক্টেট হয়েছে এবং সর্বাধিক সমযোজ্যতা 4 অ্যাচিভ হয়েছে, দুটো কারণেই স্থায়িত্ব পেল। তার মানে হতে পারে কোনো কম্পাউন্ডে অক্টেট পূরণ হয়েছে কোনো অ্যাটমের, তাহলেও সে স্থায়িত্ব পায়। আবার হয়তো অক্টেট পূরণ হয়নি, কিন্তু ওই কম্পাউন্ডে কোনো একটা অ্যাটম তার সর্বাধিক সমযোজ্যতাতে বসে আছে। সর্বাধিক সমযোজ্যতাতে বসে আছে মানে কি? সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন তৈরি করেছে এবং তার মাধ্যমে সর্বাধিক সমযোজী বন্ধন, যেটা ওর পক্ষে তৈরি করা পসিবল, সেটা তৈরি করেছে। তাতে হয়তো অক্টেট হয়েছে বা হয়নি, কিন্তু তাতেও কিন্তু স্টেবিলিটি আসবে। তাই স্টেবিলিটি পাওয়ার এখন থেকে আমরা জানবো দুটো ফ্যাক্টর চলে এলো। একটা হচ্ছে অক্টেট পূরণ হতে পারে, অথবা সর্বাধিক সমযোজ্যতা, অর্থাৎ সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন এসে যদি সর্বাধিক সমযোজী বন্ধন তৈরি করার মাধ্যমে সর্বাধিক সমযোজ্যতা অ্যাচিভ হয়, তাহলেও কিন্তু সেই অ্যাটমটা স্টেবিলিটি পেতে পারে। এখানে দুটোই হয়েছে, কোথাও কোনো একটাও হতে পারে। ক্লিয়ার? চলো তাহলে এখন আমরা একটা কেস দেখে নিই। আমরা মিথেন দেখলাম, মিথেনের পর আমরা দেখে নিই অ্যামোনিয়া। চলো একটু অ্যামোনিয়াকে দেখে নিই। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াতে দেখতেই পাচ্ছি 3টে NH বন্ড আছে, একটা লোন পেয়ার থেকে নাইট্রোজেনের কাছে। কেমন করে কি থাকে সবটা দেখে নিই চলো। সো নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে গ্রাউন্ড স্টেটের মধ্যে আছে হচ্ছে 2s2 2p3, 2s2 2p3, নাইট্রোজেনের আছে হচ্ছে 2s2 2p3। ক্লিয়ার? আচ্ছা, নাইট্রোজেন এবার কি করবে? এই সবকটার মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করে দেবে, সবকটা মিক্সিং হয়ে গিয়ে হয়ে গেল sp3। তাহলে নাইট্রোজেন চলে গেছে sp3 তে, যেখানে কিনা সবকটা অরবিটাল একসাথে মিক্সিং হয়ে গেছে। প্রথম অরবিটালটাতে লোন পেয়ার আছে, পরের গুলোতে আনপেয়ার্ড আছে। তাহলে প্রথম sp3 তে লোন পেয়ার, পরের sp3 গুলোতে আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন আছে। এবার এই অযুগ্ম ইলেকট্রনগুলোর সঙ্গে 3টে হাইড্রোজেন আসছে 3টে সমযোজী বন্ধন তৈরি করতে। তাহলে 3টে হাইড্রোজেন প্রত্যেকটা একটা করে ইলেকট্রন নিয়ে এলো
sp3 সঙ্গে হাইড্রোজেনের ইলেকট্রনের এখানে ওভারল্যাপ হলো, ইলেকট্রন মেঘগুলো একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে অভিলেপনের মাধ্যমে মিশে গেল এবং সমযোজী বন্ধন তৈরি হলো, শেয়ারিং এর মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হলো। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে তিনটে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, মানে তিনটে বন্ড পেয়ার আছে আর এই একটা লোন পেয়ার রয়ে গেছে, যেটা কিনা মাথায় এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে 1 লোন পেয়ার রয়ে গেছে আর 3 বন্ড পেয়ার। ভালো করে দেখবে অ্যামোনিয়াতে কি হলো, তাহলে 1 লোন পেয়ার রয়ে গেছে আর সঙ্গে 3টে বন্ড পেয়ার। টোটাল কিন্তু সেই 4টে ইলেকট্রন পেয়ার, ঠিক আছে। টোটাল ইলেকট্রন পেয়ার যদি জিজ্ঞেস করো, মিথেনেও কি ছিল, মিথেনের কার্বনের কাছেও টোটাল 4টে ইলেকট্রন পেয়ার ছিল, কিন্তু 4টে ইলেকট্রন পেয়ারই বন্ড পেয়ার ছিল, সবকটাই বন্ধন জোড় ছিল। কিন্তু এখন অ্যামোনিয়াতে দেখতে পাচ্ছি 4টে ইলেকট্রন পেয়ার, কিন্তু তার মধ্যে মাত্র 3টে বন্ধন জোড় আর একটা হচ্ছে তোমার লোন পেয়ার, নিঃসঙ্গ জোড়। এই যে মাথায় যেটা লোন পেয়ার দেখানো হয়েছে, মানে এর কি জিওমেট্রি এখন টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয় হবে আগেরটার মতো? না, এর জিওমেট্রিতে একটু চেঞ্জেস আসবে, এর জিওমেট্রি একটু চেঞ্জেস হবে, ঠিক আছে। ত্রিকোণীয় পিরামিডীয়, ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল হয়ে যাবে। এই যে ট্রাইগোনাল পিরামিডাল এরকম দেখতে হয়ে যাবে। এটা ছিল মিথেন, এটা ছিল মিথেন টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। এখন অ্যামোনিয়া এরকম দেখতে হয়ে যাবে, ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল। তাহলে এর জিওমেট্রি হয়ে যাবে ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল। কারেক্ট? কেমন দেখতে লাগবে চলো দেখে নেওয়া যাক। এই দেখো, যেখানে মিথেনের একটা মাথায় বন্ড ছিল, এখন ওই মাথাতে কিন্তু আর বন্ড নেই, এখন কিন্তু মাথাতে চলে এসেছে একটা লোন পেয়ার। মিথেনের মাথাতেও একটা সিএইচ বন্ড ছিল, তাই না? একটু আগেই দেখলাম। এই যে মিথেনেরও 3টে হাইড্রোজেন নিচের দিকে আছে, কিন্তু একটা হাইড্রোজেন উপরের দিকে আছে। 4টে টোটাল বন্ড ছিল, কিন্তু অ্যামোনিয়াতে কি 4টে বন্ড? না, অ্যামোনিয়াতে মাত্র 3টে বন্ড, একটা লোন পেয়ার। তাহলে 3টে বন্ড যেটা কিনা নিচের দিকে আছে, আর লোন পেয়ারটা যেটা কিনা মিথেনের কাছে, মিথেনের ক্ষেত্রে মাথাতেও একটা সিএইচ বন্ড ছিল, অ্যামোনিয়াতে কিন্তু এখন মাথাতে কোনো এনএইচ বন্ড নেই, মাথাতে ওইখানে একটা লোন পেয়ার চলে এসেছে। তার মানে মাথার কাছে কোনো বন্ড নেই, খালি নিচের দিকটাতেই বন্ড আছে। এটাকে বলে ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল। ক্লিয়ার কেমন জিওমেট্রি হচ্ছে? এইখানে কি নাইট্রোজেনের অক্টেট পূরণ হয়েছে? হ্যাঁ অবশ্যই নাইট্রোজেনের অক্টেট পূরণ হয়েছে। আর নাইট্রোজেনের এখানে কোভ্যালেন্সি কত? সেটা কি ম্যাক্সিমাম? অবশ্যই ম্যাক্সিমাম কোভ্যালেন্সি বা সর্বাধিক সমযোজতা নাইট্রোজেন অ্যাচিভ করেছে, যেটা হচ্ছে 3। কেন? কারণ দেখতে পাচ্ছি পরিষ্কার যে নাইট্রোজেন এখানে 3টে অযুগ্ম ইলেকট্রন ওর পক্ষে ম্যানেজ করা পসিবল ছিল, যেটা ওর কাছে শুরু থেকেই ছিল। ওই 3টে অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে 3টে কোভ্যালেন্ট বন্ড ম্যাক্সিমামও তৈরি করতে পারতো, সেটাই তৈরি করেছে এবং সর্বাধিক সমযোজতা বা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 3 শো করেছে। সঙ্গে এর আবার অক্টেটও পূরণ হয়েছে, সঙ্গে একটা লোন পেয়ারও আছে। এই হলো অ্যামোনিয়া কেস। চলো এবার আমরা ওয়াটারকে দেখে নিই, ওয়াটারকে দেখে নিই। সো ওয়াটারে দেখতে পাচ্ছি অক্সিজেনের সঙ্গে 2টো হাইড্রোজেনের মাত্র 2টো বন্ড আছে আর বাকি 2টো লোন পেয়ার আছে, মানে পরিষ্কার অক্সিজেনের কিন্তু 2টো অযুগ্ম ইলেকট্রন লাগবে। সো চলো দেখা যাক অক্সিজেনের কাছে কি আছে। অক্সিজেনের গ্রাউন্ড স্টেটে আছে হচ্ছে কনফিগারেশন 2s2 2p4। অক্সিজেনের গ্রাউন্ড স্টেটে কি আছে? অক্সিজেনের গ্রাউন্ড স্টেটে আছে 2s2 2p4। দেখতে পাচ্ছি পরিষ্কার 2টো অযুগ্ম ইলেকট্রন প্রয়োজন অক্সিজেনের 2টো সমযোজী বন্ধন তৈরি করতে, আর 2টো অযুগ্ম ইলেকট্রন অলরেডি 2p তে প্রেজেন্ট আছে। তো এটা মিক্সিং হয়ে যাবে, যেটাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন sp3। তাহলে অক্সিজেন চলে গেল sp3 তে, একটা s আর 3টে p অরবিটাল মিক্সিং হয়ে গেছে, দিয়ে 4টে sp3 অরবিটাল তৈরি করে দিয়েছে। প্রথমে sp3 তেও আছে লোন পেয়ার, তারপরে sp3 তেও আছে লোন পেয়ার, তারপরে sp3 তে আছে অযুগ্ম ইলেকট্রন 2টো, একটা একটা করে 2টো। ওই 2টো অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে বন্ধন তৈরি করার জন্য 2টো হাইড্রোজেন এলো, হাইড্রোজেন গুলোর কাছে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলোর মধ্যে শেয়ারিং হলো, ওভারল্যাপ হলো, ইলেকট্রন মেঘগুলো একে অপরের সঙ্গে মিশে গেল এবং একটা শেয়ারিং তৈরি হলো, তার ফলে আকর্ষণ তৈরি হলো। আমরা বললাম কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে, 2টো কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে আর 2টো লোন পেয়ার রয়ে গেছে। তার মানে টোটাল এখানেও কিন্তু 2টো লোন পেয়ার আর 2টো বন্ড পেয়ার, টোটাল কিন্তু সেই 4টে ইলেকট্রন পেয়ার এখানেও আছে।
চারটে ইলেকট্রন পেয়ার কিন্তু এখানেও আছে, দুটো বন্ড পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, মোট চারটে মানে মিথেন কেস, মানে টেট্রাহেড্রাল হওয়ার কথা, কিন্তু চারটেই কি বন্ড? মিথেনে তো চারটেই বন্ড পেয়ার ছিল, এখানে কি চারটেই বন্ড পেয়ার? না, চারটে বন্ডের মধ্যে দুটো বন্ডের জায়গায় লোন পেয়ার আছে আর দুটোই বন্ড পেয়ার আছে, তাহলে এখন জিওমেট্রি হয়ে যাবে কৌণিক বা অ্যাঙ্গুলার। এটা একটু মনে রাখতে হবে, এখন জিওমেট্রি হয়ে যাবে, জ্যামিতিক আকৃতি হয়ে যাবে কৌণিক বা অ্যাঙ্গুলার। অর্থাৎ দুটো বন্ড পেয়ার নেই, সেখানে দুটো লোন পেয়ার আছে আর বাকি দুটো বন্ড পেয়ার আছে, অর্থাৎ মিথেনে চারটেই বন্ড পেয়ার ছিল, ওয়াটারে কিন্তু সেই চারটে বন্ড পেয়ারের জায়গায় দুটো লোন পেয়ার আছে আর দুটোই বন্ড পেয়ার আছে। তাই যেটা বন্ড পেয়ার সেটা দিয়েই জ্যামিতিক আকৃতি ডিসাইড হয়, লোন পেয়ার দিয়ে জ্যামিতিক আকৃতি ডিসাইড হয় না। তাই লোন পেয়ার যতই থাক না কেন, বন্ড পেয়ার যেটুকু আছে, মাত্র দুটো বন্ড পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার নিয়ে একটা অ্যাঙ্গুলার বা কৌণিক জিওমেট্রি তৈরি হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এখানে আছে, বাকি দুটো লোন পেয়ার রয়ে যাবে। তাহলে জ্যামিতিক আকৃতি কেমন হবে? এই হয়ে গেল জ্যামিতিক আকৃতি, কৌণিক, আর এই দুটো করে লোন পেয়ার রয়ে গেছে। মিথেন হলে কিন্তু ওই লোন পেয়ারের জায়গাগুলো তো সিএইচ বন্ড থাকতো, মিথেন হলে কিন্তু ওই লোন পেয়ারের জায়গাগুলো তো সিএইচ বন্ড থাকতো, কিন্তু মিথেন তো নয়, তাই লোন পেয়ারের জায়গাতে লোন পেয়ারই আছে, আর দুটো লোন পেয়ার আছে, আর বাকি দুটোই খালি OH বন্ড পেয়ার আছে। মিথেন হলে কিন্তু চারটেই CH বন্ড পেয়ার হয়ে যেত, যেহেতু ওটা ওয়াটার তাই দুটো বন্ড পেয়ার আছে, আর বাকি দুটো বন্ড যেখানে থাকার কথা ছিল ওখানে লোন পেয়াররা বসে আছে। এই হচ্ছে ওয়াটারের জিওমেট্রি। ক্লিয়ার হয়ে গেছে? এবং ওয়াটারে অক্সিজেন আছে sp3 তে। এই অবস্থায় কি অক্সিজেনের অক্টেট পূরণ হয়েছে? অবশ্যই অক্সিজেনের অক্টেট পূরণ হচ্ছে। অক্সিজেনের ভ্যালেন্স শিলে দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন আছে, আর অক্সিজেন কি তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ করতে পেরেছে? অবশ্যই পেরেছে। অক্সিজেনের কাছে ম্যাক্সিমাম দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, দুটো অযুগ্ম ইলেকট্রন থাকতে পারতো, এবং দুটো অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমেও দুটো বন্ড ম্যাক্সিমাম তৈরি করতে পারতো, সেটাও তৈরি করেছে। মানে ম্যাক্সিমাম যতগুলো সমযোজী বন্ধন বা তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি করা অক্সিজেনের পক্ষে পসিবল। দুটো অযুগ্ম ইলেকট্রন আছে, তাই ম্যাক্সিমাম দুটোই অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে দুটোই বন্ড পেয়ার তৈরি করা পসিবল, দুটোই বন্ড তৈরি করা পসিবল। তো অক্সিজেন দুটো বন্ড তৈরি করেছে, ওয়াটার তৈরি করেছে। তাহলে তিনটে কেস ক্লিয়ার হয়ে গেল, তিনটে কেস ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা দেখবো এই তিনটেতে কিন্তু অক্টেটও হয়েছে, আবার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয়েছে। আমরা এখন দেখবো BeCl2। BeCl2 ভালো করে দেখো, দেখতেই পাচ্ছি BeCl2 তে দুটোই বন্ড আছে, তার মানে বেরিলিয়ামের কাছে মাত্র দুটো অযুগ্ম ইলেকট্রন লাগবে। সো বেরিলিয়াম তার গ্রাউন্ড স্টেটে আছে, সেখানে হচ্ছে 2s2 2p তে কিছু নেই, 0, 2s2 2p 0। তাহলে বেরিলিয়ামের কাছে তো কোনো অযুগ্ম ইলেকট্রনই নেই, যেটা আছে সেটা তো যুগ্ম ইলেকট্রন, জোড় ইলেকট্রন, কোনো তো বিজোড় ইলেকট্রনই নেই। তাই বেরিলিয়াম বিজোড় ইলেকট্রন পেতে হবে দুটো, তবেই তো দুটো বন্ড বানাতে পারবে। দুটো বিজোড় ইলেকট্রন পাওয়ার জন্য বেরিলিয়াম এই 2s এর জোড় ইলেকট্রনটাকে বিজোড় বানিয়ে দিল, দিয়ে এখন s এ একটা আর p তে একটা, এরকম করে একটা একটা করে দুটো অযুগ্ম ইলেকট্রন তৈরি করলো, উত্তেজিত হয়ে গিয়ে উত্তেজিত স্তরে, এক্সাইটেড স্টেটে। তারপরে যেখানে ইলেকট্রন আছে সেই অরবিটাল গুলো মিক্সিং হয়ে গেল, হাইব্রিডাইজেশন হয়ে গেল, এবং তার ফলে হয়ে গেল sp হাইব্রিডাইজেশন। তাহলে বেরিলিয়াম চলে গেল sp সংকরায়ন অবস্থায়, অরবিটাল গুলো মিক্সিং হয়ে গেছে, আর যেগুলো যায়নি সেগুলো অসংকরায়িত অবস্থায় পড়ে আছে। তাহলে এগুলো হচ্ছে অসংকরায়িত p অরবিটাল, এরা কিন্তু মিক্সিং হতে পারেনি, এরা হচ্ছে আনহাইব্রিডাইজড বা অসংকরায়িত p অরবিটাল, এরা কিন্তু মিক্সিং এ যেতে পারেনি। আর মিক্সিং এ গেছে একটা s অরবিটাল একটা p অরবিটাল, দিয়ে sp করে দুটো তৈরি করেছে। তো প্রথম sp অরবিটালও একটা অযুগ্ম ইলেকট্রন আছে, পরের sp অরবিটালও একটা অযুগ্ম ইলেকট্রন আছে, মোট দুটো অযুগ্ম ইলেকট্রন, মানে দুটো বন্ড তৈরি করতে পারবে। এবারে ক্লোরিনের কনফিগারেশনটা একবার দেখি। ক্লোরিনে আছে হচ্ছে 3s2 3p5। তো নিশ্চয়ই বুঝতে পারছো 3p5 এ একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এই যে 3s2 3p5, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্লোরিনের কাছে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিন তার অযুগ্ম ইলেকট্রনটাকে নিয়ে আসছে, ক্লোরিন তার একটা অযুগ্ম ইলেকট্রনকে নিয়ে আসছে, এবং বেরিলিয়ামের sp অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে ওভারল্যাপ করছে, অভিলেপন করছে, ইলেকট্রন মেঘের শেয়ারিং করছে, এবং তার ফলে দুটো সমযোজী বন্ধন তৈরি করছে, দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। এখানে কি বলো, এবার বেরিলিয়ামের অক্টেট পূরণ হয়েছে? কোনোভাবেই হয়নি, মাত্র দুটোই বন্ড পেয়ার, মাত্র 4টে ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে, এই যে দুটো 4টে ইলেকট্রন আছে। তো অক্টেট তো পূরণ হয়নি, অক্টেট পূরণ হয়নি মানে বেরিলিয়াম কেমন? বেরিলিয়ামে অক্টেটের ঘাটতি আছে, অক্টেট অসম্পূর্ণ, এখানে অক্টেট পূরণ হয়নি। আচ্ছা অক্টেট পূরণ হয়নি, অক্টেটের ঘাটতি আছে, তার মানে কি এই যৌগটা অস্থায়ী যৌগ? এটা কি তৈরি হবে না? না, এটা স্থায়ী যৌগ, তারপরেও তৈরি হয়েছে, অক্টেটের ঘাটতি থাকার পরেও তৈরি হয়েছে।
কারণ একটু আগে বললাম অক্টেটটাই শেষ কথা নয়, অক্টেট ছাড়া আরো একটা ফ্যাক্টর আছে। সেটা কি ফ্যাক্টর? অক্টেট ছাড়া এখানে বেরিলিয়াম কি করতে পেরেছে, বেরিলিয়ামের কাছে ছিলই দুটো যোজ্যতা ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন ছিলই মাত্র দুটো, ওই দুটো ইলেকট্রনকেই ও অযুগ্ম বানাতে পেরেছে, দিয়ে ম্যাক্সিমাম অযুগ্ম ইলেকট্রন তৈরি করেছে, যেটা কিনা দুই ওর পক্ষে তৈরি করা সম্ভব, দিয়ে দুটো অযুগ্ম ইলেকট্রন তৈরি করার মাধ্যমে দুটো যেটা কিনা সর্বাধিক সমযোজিতাও তৈরি করতে পারে সেটা কিন্তু দেখাচ্ছে। তাহলে বেরিলিয়াম কিন্তু এখানে তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি শো করেছে, যেটা কিনা 2, অর্থাৎ বেরিলিয়ামের পক্ষে এখানে কিন্তু দুটো অযুগ্ম ইলেকট্রন তৈরি করার মাধ্যমে দুটো বন্ড তৈরি করা পসিবল, যেটা কিনা সর্বাধিক, তো সেটা তৈরি করতে পেরেছে। এরপরে আর বন্ড তৈরি করার পসিবল নয়, কারণ ওর কাছে আর ইলেকট্রনই নেই। তাহলে ওর কাছে যা ইলেকট্রন ছিল সেই সমস্ত ইলেকট্রনকে অযুগ্ম করে ও ম্যাক্সিমাম কোভ্যালেন্সি বা সর্বাধিক সমযোজী বন্ধন তৈরি করতে পেরেছে। তাই বেরিলিয়ামের এখানে অক্টেট পূরণ না হলেও বেরিলিয়াম কিন্তু স্থায়িত্ব পাচ্ছে BeCl2 যৌগতে। এখানে অক্টেটের পূরণ নিশ্চয়ই হয়নি, কিন্তু বেরিলিয়াম সর্বাধিক সমযোজতা 2 অ্যাচিভ করেছে দুটো অযুগ্ম ইলেকট্রন তৈরি করার মাধ্যমে, কারণ ওর কাছে দুটো ইলেকট্রনই ছিল, তবে তার অযুগ্ম ছিল না, অযুগ্ম বানিয়েছে, দুটো সমযোজী বন্ধন তৈরি করে সর্বাধিক সমযোজতা 2 অ্যাচিভ করেছে, দুটো বন্ড বানাচ্ছে। তাই এটা অক্টেটের ঘাটতি আছে, নো ডাউট অক্টেটের ঘাটতি আছে, কিন্তু সর্বাধিক সমযোজতা বেরিলিয়াম অ্যাচিভ করেছে। বেরিলিয়াম সর্বাধিক সমযোজতা অ্যাচিভ করলে সেটা হচ্ছে 2, যেটা কিনা সর্বাধিক সমযোজতা অ্যাচিভ করার মাধ্যমে ও কিন্তু স্থায়িত্ব পাচ্ছে। চলো আরেকটা কেস দেখে নি, বেরিলিয়াম ক্লোরাইডের পরে দেখবো বোরন ফ্লুরাইড, BF3, বোরন ট্রাইফ্লুরাইড। এই হচ্ছে তিনটে বন্ড আছে, বোরন তার গ্রাউন্ড স্টেটে আছে, গ্রাউন্ড স্টেটে বোরন কনফিগারেশন হচ্ছে 2s2 2p1, তাই তো 2s2 2p1। তাহলে দেখতে পাচ্ছি 2s2 2p1 এ মাত্র একটা ইলেকট্রন আছে অযুগ্ম অবস্থায়, কিন্তু তিনটে বন্ড বানাতে গেলে তিনটে অযুগ্ম ইলেকট্রন লাগবে। সো কি করবে, সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন তৈরি করার চেষ্টা করবে, 2s থেকে ইলেকট্রনকে যুগ্ম অবস্থা থেকে অযুগ্ম অবস্থায় নিয়ে যাবে। তাহলে উত্তেজিত স্তরে বা এক্সাইটেড হয়ে গিয়ে বোরন করবে এখন 2s এ একটা ইলেকট্রন অযুগ্ম আর 2p তে একটা একটা করে দুটো অযুগ্ম ইলেকট্রন, 2s এ একটা ইলেকট্রন আর 2p তে একটা একটা করে দুটো অযুগ্ম ইলেকট্রন। এরা এখন মিক্সিং হবে অরবিটাল গুলো, যেখানে যেখানে ইলেকট্রন আছে সেই অরবিটাল গুলো মিক্সিং হবে, হাইব্রিডাইজেশন হবে, sp2 একটা s আর দুটো p, sp2, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে জিওমেট্রিটা বলা হলো না, এখানে বোরন কতগুলো বন্ড পেয়ার, তাহলে এখানে মাত্র দুটো বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। ভ্যালেন্স শেলে মাত্র দুটো বন্ড পেয়ার, কোনো লোন পেয়ার নেই। জিওমেট্রি হবে লিনিয়ার বা রৈখিক, জিওমেট্রি হবে লিনিয়ার বা রৈখিক, ক্লিয়ার। দুটো বন্ড পেয়ার হলে জিওমেট্রি হয় লিনিয়ার বা রৈখিক। তো তাহলে দেখলাম দুটো বন্ড পেয়ার খালি যদি থাকে তাহলে কিন্তু জিওমেট্রি হয় রৈখিক। এখানে গুলিয়ে ফেলবে না ওয়াটারের সঙ্গে, ওয়াটারেও কিন্তু দুটো বন্ড পেয়ারই ছিল, কিন্তু ওয়াটারে কেবলমাত্র দুটো বন্ড পেয়ার ছিল না, দুটো বন্ড পেয়ার এবং দুটো লোন পেয়ার মিলিয়ে মোট 4টে ইলেকট্রন পেয়ার ছিল কিন্তু তার যোজ্যতা কক্ষে। তাই এখানে জিওমেট্রি কৌণিক হয়েছে, এখানে কিন্তু রৈখিক হয়নি। কিন্তু এখানে কোনো লোন পেয়ার নেই, কেবলমাত্র দুটো বন্ড পেয়ার আছে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, তাই এখানে জিওমেট্রি হচ্ছে রৈখিক। রৈখিক জিওমেট্রি মানে কেমন দেখতে লাগবে, রৈখিক জিওমেট্রি হবে এবং বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ তার জন্য হবে 180 ডিগ্রি। হবে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল, এবং জিওমেট্রি দেখতে পাচ্ছি পুরোপুরি একদম রৈখিক বা লিনিয়ার জিওমেট্রি হয়েছে, ক্লিয়ার। আচ্ছা, আমাদের চলছিল BF3, BF3 তে আমরা দেখতে পাচ্ছি তিনটে অযুগ্ম ইলেকট্রন লাগবে, তার জন্য 2s থেকে একটা ইলেকট্রন অযুগ্ম হয়ে 2p তে চলে গেল, তিনটে অযুগ্ম ইলেকট্রন, হাইব্রিডাইজেশন হলো, একটা s দুটো p অরবিটাল দিয়ে হয়ে গেল sp2, আর একটা p অরবিটাল অসংকরায়িত অবস্থায় রয়ে গেল। এই 2p অরবিটালটা কিন্তু অসংকরায়িত মানে আনহাইব্রিডাইজড, কারেক্ট। আর বোরন চলে গেছে হচ্ছে sp2 তে, ঠিক আছে। তিনটে অরবিটাল আছে। এবার ফ্লুরিন গুলো আসবে, ফ্লুরিনের কনফিগারেশন কি আমরা জানি 2s2 2p5, ফ্লুরিন হচ্ছে 2s2 2p5। তাহলে ফ্লুরিনের কাছে একটা অযুগ্ম ইলেকট্রন এখানে প্রেজেন্ট আছে, ফ্লুরিনের কাছে একটা অযুগ্ম ইলেকট্রন প্রেজেন্ট আছে, তাহলে ফ্লুরিন তার অযুগ্ম ইলেকট্রনটাকে নিয়ে এলো, ফ্লুরিন এলো তার অযুগ্ম ইলেকট্রনটাকে নিয়ে, এবং এইভাবে তিনটে BF বন্ড তৈরি করে ফেললো। ফ্লুরিনের তিনটে অযুগ্ম ইলেকট্রন আছে,
ঠিক আছে, ফ্লুরিনের কাছে একটা একটা করে তিনটে ফ্লুরিনের তিনটে অযুগ্ম ইলেকট্রন, আর বোরনের কাছে আছে একটা একটা করে তিনটে অযুগ্ম ইলেকট্রন। তাদের মধ্যে ইলেকট্রনগুলোর মিক্সিং হয়ে গেল, ইলেকট্রনের মেঘগুলো মিশে গেল, ওভারল্যাপ হলো, বিলেপন হলো, শেয়ারিং হলো, এবং তার মাধ্যমে তিনটে কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন তৈরি হলো। এই অবস্থায় বোরনের কি অক্টেট ফুলফিল হয়েছে? দেখা যাচ্ছে পরিষ্কার বোরনের ভ্যালেন্স শেলে মাত্র তিনটে বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই। তার মানে বোরনের কিন্তু অক্টেট ফুলফিল হয়নি, এটাও কিন্তু অক্টেটের ঘাটতিতেই আছে। ঠিক আছে, ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন পেয়ার লাগবে, তবে গিয়ে 8টা ইলেকট্রন হবে। ভ্যালেন্স শেলে এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার 3টে বন্ড পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ার নেই, 3টে বন্ড পেয়ার আছে, 6টা ইলেকট্রন আছে, 8টা তো নেই। আচ্ছা, এই অবস্থায় অক্টেট তো পূরণ হয়নি, কিন্তু বোরন কি এখানে তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি শো করতে পেরেছে? হ্যাঁ, ডেফিনেটলি পেরেছে, কারণ বোরন তার সবকটা ইলেকট্রনকে অযুগ্ম করে, যতগুলো পসিবল সবগুলো ইলেকট্রনকে অযুগ্ম করে 3টে অযুগ্ম ইলেকট্রন তৈরি করার মাধ্যমে ম্যাক্সিমাম 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারতো, সেটা কিন্তু করেছে। অর্থাৎ এখানে কিন্তু সর্বাধিক সমযোজতা অ্যাচিভ হয়েছে, যেটা কিনা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। তাই এখানে কম্পাউন্ডটা অক্টেট না হলেও স্টেবিলিটি পাচ্ছে, কারণ এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 3 কিন্তু অ্যাচিভ হয়ে গেছে, সর্বাধিক সমযোজতা 3 কিন্তু এখানে অ্যাচিভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এই অবস্থায় দেখতে পাচ্ছি 3টে বন্ড পেয়ার, তাহলে জিওমেট্রি কেমন হবে? ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয়। ট্রাইগোনাল প্ল্যানার বা ত্রিকোণীয় সমতলীয় কেমন দেখতে লাগবে? পুরো মার্সিডিজ বেঞ্জের মতন। বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। মার্সিডিজ বেঞ্জের যে লোগোটা আছে না, মার্সিডিজ বেঞ্জ গাড়িটার, একদম সেরকম। দেখো এই যে ত্রিকোণীয় সমতলীয়, ফ্যানের ব্লেডের মতন ভাবতে পারো, ফ্যানের ব্লেড বা মার্সিডিজ বেঞ্জ যেমনই ভাবতে সুবিধা। পুরো ত্রিকোণীয় সমতলীয়, বন্ড অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে BF3। এখানে কিন্তু অক্টেট তাহলে পূরণ হয়নি, কিন্তু সর্বাধিক সমযোজতা অ্যাচিভ হয়েছে, সর্বাধিক 3টে অযুগ্ম ইলেকট্রন অ্যাচিভ করার মাধ্যমে। তাই ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 3 এখানে শো করছে, তাই স্টেবিলিটি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখলাম সর্বাধিক সমযোজতা কিন্তু অ্যাচিভের মাধ্যমে স্টেবিলাইজেশন পাওয়া যায়। কেবলমাত্র অক্টেটটাই একমাত্র তা নয়, সর্বাধিক সমযোজতা যদি অ্যাচিভ হয়, সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন অ্যাচিভের মাধ্যমে, তাহলেও কিন্তু স্টেবিলাইজেশন পাওয়া যায়, স্থায়িত্ব পাওয়া যায়, যেটা কিন্তু এই কম্পাউন্ডগুলোতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বারবার করে। আচ্ছা, পরের যৌগে যাচ্ছি, চলো। পরের যৌগ বলছে ফসফরাস ট্রাইক্লোরাইড। ফসফরাস ট্রাইক্লোরাইড মানে হচ্ছে PCl3। PCl3, ওকে। তো PCl3 তে আমরা দেখতে পাচ্ছি তিনটে ক্লোরিন আছে, একটা লোন পেয়ার থাকবে। কেমন করে থাকবে দেখে নি, চলো পুরোটা। PCl3 ফসফরাস, তাহলে ফসফরাস আছে গ্রাউন্ড স্টেটে। ফসফরাস যখন গ্রাউন্ড স্টেটে আছে, নাইট্রোজেন, এটা পুরো NH3 কেস, একদম NH3 এর মতন। PCl3 কার মতন? পুরোপুরি অ্যামোনিয়ার মতন কেস। ঠিক আছে, পুরোপুরি অ্যামোনিয়া। তাহলে ফসফরাসের গ্রাউন্ড স্টেটে আছে 3s2, ফসফরাসের গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরে 3s2 3p3। পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফসফরাসের ভূমিস্তর বা গ্রাউন্ড স্টেট যখন কিনা অক্সাইডেড হয়নি, তখন ফসফরাসের গ্রাউন্ড স্টেটে আছে 3টে অযুগ্ম ইলেকট্রন। একটা দুটো তিনটে বন্ড তৈরি করতে 3টে অযুগ্ম ইলেকট্রনই লাগবে। আর ক্লোরিনের কাছেও আমরা কি জানি, একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। ক্লোরিন তো 3s2 3p5, 3s2 3p5 মানে এই যে একটা করে ক্লোরিনের কাছে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে ক্লোরিন তার অযুগ্ম ইলেকট্রনটাকে নিয়ে আসবে, 3টে ক্লোরিন এলো 3টে অযুগ্ম ইলেকট্রনকে নিয়ে। তাহলে 3টে ক্লোরিন এলো 3টে অযুগ্ম ইলেকট্রনটাকে নিয়ে। তার আগে এখানে মিক্সিং হবে sp3, হাইব্রিডাইজেশন। তাহলে ফসফরাস চলে গেল sp3 তে, এবং 4টে sp3 অরবিটাল তৈরি হলো, sp3 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 sp3। প্রথম sp3 তে আছে লোন পেয়ার, পরের sp3 গুলোতে আছে অযুগ্ম ইলেকট্রন। এই অযুগ্ম ইলেকট্রনের সঙ্গে বন্ড তৈরি করার জন্য 3টে ক্লোরিন এলো। ক্লোরিন গুলোর কাছে একটা করে অযুগ্ম ইলেকট্রন ছিল। 3টে ক্লোরিনের সঙ্গে ফসফরাসের 3টে অযুগ্ম ইলেকট্রন যেগুলো ছিল, 3টে ক্লোরিনের সঙ্গে ফসফরাসের 3টে অযুগ্ম ইলেকট্রন মিশে গেল, ওভারল্যাপ করলো, এবং তার ফলে কোভালেন্ট বন্ড তৈরি করলো। এখানে কি ফসফরাস অক্টেট পেয়েছে? ডেফিনেটলি অক্টেট পেয়েছে, কারণ দেখতে পাচ্ছি এখানে মোট একটা লোন পেয়ার এবং 3টে বন্ড পেয়ার, অর্থাৎ 4টে ইলেকট্রন পেয়ার ভ্যালেন্স শেলে প্রেজেন্ট আছে, মানে 8টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে প্রেজেন্ট আছে, পুরো অ্যামোনিয়ার মতন। অর্থাৎ এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে অক্টেটের পূর্ণতা পেয়েছে, অক্টেট পূর্ণতা পেয়েছে। এবং ফসফরাস কি এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি দেখিয়েছে? না, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি তো দেখায়নি। ফসফরাসের এখানে কোভ্যালেন্সি হয়েছে 3, তবে এটা কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি নয়, কারণ ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে গেলে এইখানে যে লোন পেয়ারটা আছে ওটাকে ইউটিলাইজ করতে হতো, ওই লোন পেয়ারের দুটো ইলেকট্রনকে ইউটিলাইজ করতে হতো, যেটা কিন্তু ফসফরাস করেনি। লোন পেয়ারকে খাইয়ে দাইয়ে বসিয়ে মোটা করছে, লোন পেয়ারকে কোনো কাজে লাগায়নি, খালি যে 3টে আগে থাকতেই অযুগ্ম ইলেকট্রন ছিল তাদেরকেই ইউজ করেছে। লোন পেয়ারের ইলেকট্রনকে ইউজ করেনি, ওটাকে ইউজ করতে পারতো, যেহেতু ইউজ করেনি ফসফরাস 3টে বন্ড বানিয়ে কোভ্যালেন্সি 3 শো করেছে, তবে এটা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি নয়। তাই এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ না হলেও অক্টেটের পূর্ণতা পেয়েছে, তাই যৌগটা স্টেবিলিটি পাচ্ছে।
এবং এখানে জিওমেট্রি কেমন হবে দেখতে পাচ্ছি, একটা লোন পেয়ার আর তিনটে বন্ড পেয়ার, মোট 4টে ইলেকট্রন পেয়ার আছে। মোট 4টে ইলেকট্রন পেয়ার হলে মিথেন কেস হয়, কিন্তু মিথেনের 4টি বন্ড পেয়ার থাকে, এখানে একটা লোন পেয়ার আছে, তাই এক্স্যাক্টলি মিথেনের মতন হবে না, অ্যামোনিয়া কেস হবে, ত্রিকোণীয় পিরামিডীয়, যেটা কিনা একটা বন্ডের জায়গায় একটা লোন পেয়ার থাকবে। অর্থাৎ জিওমেট্রি এখানে হতে চলেছে ত্রিকোণীয় পিরামিডীয় ট্রাইগোনাল পিরামিডাল, ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল, এবং পুরো একদম পুরোপুরি অ্যামোনিয়ার মতন। অ্যামোনিয়াতে ছিল NH3, এখানে হবে হচ্ছে PCl3। যেখানে একটা CH বন্ড ছিল, মিথেন হলে কি হতো, মাথাতেও একটা CH বন্ড থাকতো, এখানে CH বন্ডের জায়গায় লোন পেয়ার থাকবে। মিথেন হলে মাথাতেও একটা CH বন্ড থাকতো, এখানে নিচের দিকে 3টে CH বন্ড হতো, মাথায় একটা CH বন্ড হতো। তো নিচের দিকে 3টে PCl বন্ড তো আছে, বাট মাথাতে তো PCl বন্ড নেই, কারণ PCl3 তো 4 নম্বর ক্লোরিনটা আসবে কোত্থেকে, 3টি তো ক্লোরিন আছে, তো মাথাতে আছে হচ্ছে লোন পেয়ারটা। এই যে sp3 তে যে লোন পেয়ারটা আছে, এই sp3 লোন পেয়ারটাই আমরা মাথায় ড্র করেছি। তার মানে মাথাটাতে কোনো বন্ড নেই, মাথাটাতে কোনো বন্ড নেই, নিচেরটুকুই খালি বন্ড। এটাকে বলে ত্রিকোণীয় পিরামিডীয় বা ট্রাইগোনাল পিরামিডাল। নিচের পোরশনটুকুই বন্ড আছে, মাথাটাতে কোনো বন্ড নেই, ওখানে লোন পেয়ারটা বসে আছে। তাহলে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখানে অক্টেট আছে কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয়নি। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হতে গেলে এই দুটো ইলেকট্রনকে ইউজ করতে হতো, এই দুটো ইলেকট্রনকে ইউজ করলে আরো দুটো বন্ড তৈরি করতে পারতো, PCl5 তৈরি হতো। চলো তাহলে দেখে নিই পরের যৌগটা PCl5। এখানে দেখতে পাচ্ছি ফসফরাস 5টা বন্ড তৈরি করেছে, 1টা 2টো 3টে 4টে 5টা বন্ড তৈরি করেছে, তাহলে নিশ্চয়ই 5টা অযুগ্ম ইলেকট্রন লাগবে। তো ফসফরাসের আমরা জানি গ্রাউন্ড স্টেটে 3s2 3p3, মাত্র 3টে অযুগ্ম ইলেকট্রন আছে। আর ফসফরাসের একটা ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, সেটাও আমরা জানি, খালি 3d অরবিটাল আছে সেটাও আমরা জানি। তো 5টা অযুগ্ম ইলেকট্রন করতে গেলে কি করতে হবে, এই 3s থেকে একটা ইলেকট্রনকে d তে পাঠিয়ে দিতে হবে। 3s থেকে ইলেকট্রনটা d তে চলে গেলে ফসফরাস চলে গেল এক্সাইটেড স্টেটে, উত্তেজিত স্তরে, সেখানে 3s এ একটাই আছে। 3p তে যেরকম 3টে থাকা সেরকমই 3টি অযুগ্ম ইলেকট্রন আছে, আর 3d তেও এখন একটা অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে। 3d তেও এখন একটা অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে, যেখানে যেখানে ইলেকট্রন আছে সেইগুলো এখন মিক্সিং হয়ে যাবে, যেটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। তাহলে মিক্সিং হয়ে গিয়ে হয়ে গেল একটা s 3টে p একটা d, sp3d হাইব্রিডাইজেশন হয়ে গেল ফসফরাসের। অর্থাৎ 5টা অরবিটাল তৈরি হলো, প্রত্যেক কটা sp3d করে, sp3d 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 sp3d, আর এই 4টে d অরবিটাল অসংকরায়িত রয়ে গেল। এই 4টে 3d অরবিটাল এরা কিন্তু অসংকরায়িত অবস্থায় রয়ে গেছে। এবারে এই sp3 তে দেখো একটা 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 করে 5টা আনপেয়ার্ড বা অযুগ্ম ইলেকট্রন আছে। ফসফরাসের sp3 তে একটা 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 করে 5টা আনপেয়ার্ড বা 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, কারেক্ট। এবারে ক্লোরিন গুলো আসবে, 5টা ক্লোরিন আসবে। ক্লোরিনের কাছে আমরা জানি 3p5 অযুগ্ম ইলেকট্রন আছে, ক্লোরিনে হচ্ছে 3s2 3p5 অযুগ্ম ইলেকট্রন আছে, এবং অযুগ্ম ইলেকট্রন গুলোর মধ্যে শেয়ারিং হবে এবং 5টা PCl বন্ড তৈরি হবে। 5টা PCl বন্ড তৈরি হয় মানে টোটাল 10টা ইলেকট্রন। তাহলে অক্টেটের থেকে সম্প্রসারণ হয়ে গেছে, অক্টেট এক্সপ্যানশন হয়ে গেছে। অক্টেট মানে ভ্যালেন্সিয়ালে 8টা লাগতো, এখানে তো ভ্যালেন্সিয়ালে 10টা চলে এসেছে দেখতে পাচ্ছি, কারণ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে 5টা বন্ড পেয়ার। 5টা বন্ড পেয়ার মানে এখানে অক্টেট সম্প্রসারণ হয়ে গেছে, মানে অক্টেটের এক্সপ্যানশন হয়ে গেছে, অক্টেটের থেকে বেশি ইলেকট্রন চলে এসেছে ভ্যালেন্সিয়ালে। তারপরেও স্টেবিলিটি পেয়েছে, কেন? এখানে ফসফরাস সবকটা ইলেকট্রনকে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5 শো করতে পারছে। এখানে ফসফরাস সবকটা ইলেকট্রনকে ইউটিলাইজ করে, সবকটা অযুগ্ম ইলেকট্রনকে ইউটিলাইজ করে ম্যাক্সিমাম কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে এবং ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5 তৈরি করছে। অক্টেট পূরণ হয়নি, অক্টেটের থেকে বেশি ইলেকট্রন চলে এসেছে, ভ্যালেন্সিয়ালে 10টা চলে এসেছে। তারপরেও কি করেছে, তারপরেও ফসফরাস ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ করেছে, কারণ কোনো লোন পেয়ার নেই, সবকটা লোন পেয়ারকে আনপেয়ার্ড করে দিয়েছে, অযুগ্ম করে দিয়েছে, অযুগ্ম সবকটা ইলেকট্রনকে বন্ডিং এ পাঠিয়ে দিয়েছে, দিয়ে 5টা বন্ড তৈরি করে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5 অ্যাচিভ করেছে। ক্লিয়ার? তাহলে এখানে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি আছে 5। এবার 5টা বন্ড পেয়ার থাকলে জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তো তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়ে গেল ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় যখন 5টা বন্ড পেয়ার আছে PCl5 এ। দেখতে কেমন লাগবে? চলো দেখতে কেমন লাগবে দেখে নেওয়া যাক। এই হচ্ছে ফসফরাস থাকবে, এই হচ্ছে 3টে ক্লোরিন থাকবে একটাই প্লেনে, আর এই দুটো ক্লোরিন থাকবে অ্যাক্সিস বরাবর পারপেন্ডিকুলারলি। এই হচ্ছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ঠিক আছে। মাঝখানে যে PCl3 পোরশনটা আছে ওটা একটাই প্লেনে আছে,
ওটা অনেকটা BF3 এর মতন, ঠিক আছে। এই PCl3 পোরশনটা BF3 এর মতন একটাই প্লেনে আছে, আর উপরে একটা ক্লোরিন আছে পারপেন্ডিকুলারলি, নিচে একটা ক্লোরিন আছে পারপেন্ডিকুলারলি, যেটা কিনা অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে। তো মাঝের PCl3 পোরশনটা হচ্ছে BF3 এর মতন আছে, ঠিক যেরকম করে BF3 ছিল ওরকম করে PCl3 আছে, আর উপরে একটা ক্লোরিন আছে, মানে যদি PCl3টা এরকম প্লেনে থাকে তাহলে এই উপরে একটা ক্লোরিন আছে, নিচে একটা ক্লোরিন আছে, দিয়ে PCl5 তৈরি হয়েছে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? বেশ, তাহলে এই হয়ে গেল আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড। চলো পরেরটা দেখি। পরেরটা বলছে সালফার ডাইফ্লুরাইড, SF2। SF2 তাহলে কেমন হবে? চলো দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার দুটো বন্ড আছে এখানে। কটা বন্ড আছে? দুটো বন্ড আছে। তাহলে এই হচ্ছে সালফারের সঙ্গে থাকা দুটো ফ্লোরিনের দুটো বন্ড। দুটো বন্ড তৈরি করতে অবশ্যই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে, দুটো বন্ড বানাতে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। তো সালফারের গ্রাউন্ড স্টেটে কটা আছে দেখি। সালফারের গ্রাউন্ড স্টেটে আছে হচ্ছে 3s2 3p4। তো এখানে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে দেখতে পাওয়া যাচ্ছে, 3s2 3p4 দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে এরা মিক্সিং হয়ে যাবে এবং ফ্লুরিনের সঙ্গে বন্ড তৈরি করবে। সবকটা অরবিটাল মিক্সিং হয়ে গেলে হয়ে গেল sp3, এবং তারপরে তৈরি করলো ফ্লুরিনের সঙ্গে, চারটে বন্ড, একটা দুটো চারটে বলি, দুটো বন্ড তৈরি করবে, কারণ সবকটা মিক্সিং হয়ে গেছে, sp3 ওতে মিক্সিং হয়ে গেছে। তাহলে এই দুটোতে লোন পেয়ার আছে, এই দুটোতে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে সালফার চলে গেছে এখন sp3 তে, এখন তৈরি করছে ফ্লুরিনের সঙ্গে, দুটো ফ্লুরিন এলো, ফ্লুরিনগুলোর কাছে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এইখানে তৈরি হলো অযুগ্ম ইলেকট্রনগুলোর সঙ্গে তৈরি হলো তোমার কোভ্যালেন্ট বন্ড, শেয়ারিং হলো কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে কি অক্টেট পূরণ হয়েছে? অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে অক্টেটের পূরণ হয়েছে, কারণ টোটাল চারটে ইলেকট্রন আছে, চারটে ইলেকট্রন পেয়ার আছে দেখতে পাচ্ছি, যার মধ্যে দুটো আছে লোন পেয়ার, এই যে এইটা লোন পেয়ার, এইটা লোন পেয়ার, আর দুটো আছে বন্ড পেয়ার। কার মতন কেস বলতো? জিওমেট্রি কেমন হয় বলতো? পুরো ওয়াটার কেস। জিওমেট্রি হবে কৌণিক, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এটা পুরোপুরি ওয়াটার কেস। ওয়াটারও সেম ছিল, দুটো লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ারই ছিল, তাই না? তাহলে এখানে কি সর্বাধিক সমযোজিতা অ্যাচিভ হয়েছে? কি করে অ্যাচিভ হয়েছে? এখনো তো লোন পেয়ার গুলো বসে আছে, দুটো লোন পেয়ার বসে আছে, যারা কিনা আরো বন্ড তৈরি করতে পারতো, কিন্তু লোন পেয়ার হয়ে থাকার জন্য বন্ড তৈরি করতে পারেনি। মাত্র দুটো অযুগ্ম ইলেকট্রনিক দুটো কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। তাহলে সর্বাধিক সমযোজিতা অ্যাচিভ হয়নি। তবে হ্যাঁ, এখানে তাহলে কোভ্যালেন্সি কত? কোভ্যালেন্সি কিন্তু 2। এটা কিন্তু সর্বাধিক কোভ্যালেন্সি নয়। সর্বাধিক কিন্তু এতগুলো দুটো বন্ড মাত্র তৈরি করতে পারে না, দুটো অযুগ্ম ইলেকট্রন দিয়ে দুটো করেছে, কিন্তু আরো অন্যান্য লোন পেয়ার গুলোকে অযুগ্ম বানালে আরো বন্ড বানাতে পারতো, সেটা কিন্তু বানায়নি। কিন্তু অক্টেটের পূর্ণতা পেয়েছে, কারণ ভ্যালেন্স শেলে চারটে ইলেকট্রন জোর পেয়ে গেছে, দুটো লোন পেয়ার দুটো বন্ড পেয়ার, মোট চারটে ইলেকট্রন জোর, মানে 8টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে আছে, অক্টেট পেয়েছে। তার মানে অক্টেট পেতে পারে অথবা সর্বাধিক সমযোজিতার মাধ্যমে স্থায়িত্ব অর্জন করতে পারে। এবারে এইটা কি? এটা অ্যাকচুয়ালি মিথেনের মতন হওয়ার কথা, চারটে ইলেকট্রন পেয়ার মানে মিথেনের মতন হওয়ার কথা, কিন্তু ওয়াটার কেস কৌণিক হবে, ঠিক যেরকম ওয়াটারে হয়, ঠিক আছে। দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, জিওমেট্রি হবে তাহলে কৌণিক বা অ্যাঙ্গুলার। কেমন লাগবে? এই যে সালফার এই হচ্ছে কৌণিক, একদম পুরো ওয়াটারের মতন। দেখে না, ওয়াটারেও এরকমই সেম ছিল, একটু আগে দেখে না ওয়াটার করেছি, ওয়াটারে একদম সেম টু সেম ছিল, একদম পুরো ওয়াটারের মতন, ঠিক আছে। তো SF2 হয়ে গেল, যেখানে কিনা মানে এখানে যদি মিথেনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে মিথেনে কি চারটে CH বন্ড আছে, এখানে কি দুটো বন্ড আছে আর দুটো লোন পেয়ার আছে। তাহলে দুটো CH বন্ডের জায়গায় এখানে দুটো লোন পেয়ার আছে, ঠিক আছে। এখানে দুটো SF বন্ড আছে আর দুটো SF বন্ড আছে আর দুটো লোন পেয়ার আছে, চারটে বন্ড তো এখানে নেই, দেখতেই পাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা সিচুয়েশন। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ হয়নি, মাত্র কোভ্যালেন্সি 2 এখানে অ্যাচিভ হয়েছে, তবে অক্টেট কিন্তু এখানে ফুলফিল হয়েছে। তাহলে এবারে সালফার আর কি যৌগ বানাতে পারে? চলো দেখা যাক। সালফার SF4 ও বানায়, SF4, ঠিক আছে। SF4 যখন বানাচ্ছে সালফার দেখতেই পাচ্ছ যে চারটে বন্ড বানাচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে বন্ড বানিয়েছে। চারটে বন্ড বানাতে চারটে অযুগ্ম ইলেকট্রন লাগবে, তো সালফারের কাছে ছিল দুটো। দেখা যাক চারটে কেমন করে বানাতে পারে চারটে অযুগ্ম ইলেকট্রন। নিশ্চয়ই উত্তেজিত স্তরে যাবে। তাহলে এই ছিল 3s2, এই ছিল হচ্ছে 3p4, আর সালফারের কাছে ভ্যাকেন্ট 3d অরবিটালও আছে। সালফারের কাছে 3s2 3p4 সঙ্গে ভ্যাকেন্ট 3d অরবিটালও আছে। এখান থেকে একটা ইলেকট্রন উত্তেজিত হয়ে এখানে চলে গেল। তাহলে এখন 3s এ তো দুটো যেরকম ছিল সেরকম রয়ে গেছে, 3p তে এখন একটা করে তিনটে হয়ে গেল, আর একটা 3d তে চলে গেছে, একটা চলে গেছে তাহলে 3d তে। তাহলে চারটে অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেছি। সালফার তাহলে এক্সাইটেড বা উত্তেজিত স্তরে চলে গেছে, এবং এই অবস্থায় সবকটা অরবিটাল মিক্সিং হয়ে গিয়ে হয়ে গেল sp3d সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তাহলে সালফার যখন sp3d তে আছে
তখন দেখতে পাওয়া যাচ্ছে প্রথম sp3d তে একটা লোন পেয়ার আছে আর পরের চারটে sp3d তে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। ওই অযুগ্ম ইলেকট্রনগুলোর সঙ্গে বন্ড করার জন্য চারটে ফ্লুরিন চলে এসেছে এবং চারটে ফ্লুরিনের সঙ্গে চারটে সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে। দেখতে পাওয়া যাচ্ছে পরিষ্কার এখানে তাহলে ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন এলো, ভ্যালেন্স শেলে একটা লোন পেয়ার এলো, একটা এলো লোন পেয়ার আর সঙ্গে চারটে এলো বন্ড পেয়ার, মোট পাঁচটা এলো। মোট পাঁচটা এলে কিন্তু PCl5 এর মতন হওয়ার কথা ছিল, কিন্তু PCl5 এ তো পাঁচটাই বন্ড পেয়ার ছিল। এখানে কি পাঁচটা বন্ড পেয়ার? না, একটা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, চারটে বন্ড পেয়ার। PCl5 এ পাঁচটা ছিল ইলেকট্রন জোড় ভ্যালেন্স শেলে, কিন্তু সেই পাঁচটাই বন্ড পেয়ার ছিল। কিন্তু এখানে কি চারটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, মানে পুরোপুরি PCl5 এর মতন তো হবে না। এখানে জিওমেট্রি যেটা হবে সেটাকে বলে সিস জিওমেট্রি হবে। এবং এখানে কি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ হয়েছে? না, কোভ্যালেন্সি বেড়েছে কিন্তু ম্যাক্সিমাম হয়নি, কারণ এখনো লোন পেয়ার রয়ে গেছে। কোভ্যালেন্সি বেড়ে 4 হয়েছে কারণ চারটে আনপেয়ার্ড ইলেকট্রন চারটে বন্ড বানিয়েছে, তাই সমযোজতা বা কোভ্যালেন্সি 4 হয়েছে, কিন্তু এখনো ম্যাক্সিমামটা অ্যাচিভ হয়নি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু এখনো লোন পেয়ার আছে। এই লোন পেয়ার গুলোকেও কিন্তু ইউজ করে বন্ড বানানো যেত, সেটা কিন্তু হয়নি। তবে হ্যাঁ, ম্যাক্সিমামের দিকে এগোচ্ছে। আগেরটাতে মাত্র 2 কোভ্যালেন্সি ছিল, এখন 4 কোভ্যালেন্সি করেছে। হয়তো এর পরের কোনো কম্পাউন্ড যেখানে 6 কোভ্যালেন্সি করে নেবে, যেখানে কিনা এই লোন পেয়ার গুলোকে ইউজ করে নেবে। এখানে কি অক্টেট পূর্ণ হয়েছে? না, অক্টেট পূর্ণ হয়নি। এখানে অক্টেটের সম্প্রসারণ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ অক্টেটের থেকে ক্রস করে গেছে। ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন থাকলে অক্টেট হয়, এখানে ভ্যালেন্স শেলে টোটাল 10টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন পেয়ার আছে, তাহলে অক্টেট কিন্তু ক্রস করে গেছে। ক্লিয়ার? চলে আসছি তাহলে SF6। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি সর্বাধিক সমযোজিতা তাহলে অ্যাচিভ করে নিয়েছে। SF6 দেখতে পাচ্ছি 6টা বন্ড বানাতে গেলে নিশ্চয়ই সর্বাধিক সমযোজতা অ্যাচিভ করে নিচে। সালফার গ্রাউন্ড স্টেটে কি? সালফারের গ্রাউন্ড স্টেট হচ্ছে 3s2 3p4 3s2 3p4 আর একটা ভ্যাকেন্ট 3d অরবিটালও আছে। ভ্যাকেন্ট একটা 3d অরবিটালও আছে। তাহলে এখন 3p থেকেও একটা ইলেকট্রন অযুগ্ম হয়ে গেল এবং 3s থেকেও একটা ইলেকট্রন অযুগ্ম হয়ে গেল, কারণ টোটাল 6টা অযুগ্ম ইলেকট্রন লাগবে 6টা বন্ড পেয়ার বানাতে গেলে। তাহলে 3s এও এখন একটা অযুগ্ম, 3p তেও এখন 3টে অযুগ্ম, আর 3d তেও এখন একটা একটা করে এলো, দিয়ে 2টো অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে। মোট 6টা অযুগ্ম ইলেকট্রন চলে এসেছে। এই অরবিটাল গুলো মিক্সিং হয়ে যাবে, একটা s 3টে p 2টো d। তাহলে সালফার এখন চলে গেল sp3d সংকরায়ন বা হাইব্রিডাইজেশনে, এবং তার ফলে এখন 6টা sp3d2 অরবিটাল তৈরি হলো। যে 6টাতে 6টা অযুগ্ম ইলেকট্রন কিন্তু আছে। এরপরে আর এর থেকে বেশি অযুগ্ম ইলেকট্রন পাওয়া সালফারের পক্ষে পসিবল নয়, কারণ সালফারের কাছে যা ইলেকট্রন আছে সবকটা ইলেকট্রনকে ইউটিলাইজ করে সালফারের কাছে যতগুলো ইলেকট্রন ছিল সবকটা ইলেকট্রনকে ইউটিলাইজ করে সালফার কিন্তু 6টা অযুগ্ম ইলেকট্রন বানিয়ে ফেলেছে, দিয়ে 6টা বন্ড বানানোর জন্য রেডি। তাহলে সালফারের কাছে 6টা ফ্লুরিন এলো, 6টা ফ্লুরিন এসে 6টা বন্ড বানানোর চেষ্টা করছে এবং 6টা ফ্লুরিনের সঙ্গে 6টা অযুগ্ম ইলেকট্রন 6টা সমযোজী বন্ধন বানালো। এখন কিন্তু সালফার তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যাচিভ করেছে, কারণ ম্যাক্সিমাম 6টাই অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে সালফার 6টাই কোভ্যালেন্ট বন্ড বানাতে পারতো, সেটা কিন্তু সালফার বানিয়ে নিয়েছে। এখানে কি সালফারের অক্টেট পূরণ হয়েছে? অবশ্যই হয়নি। অক্টেট তো সম্প্রসারণে চলছে। দেখতেই পাচ্ছি অনেক বেশি ইলেকট্রনস প্রেজেন্ট আছে ভ্যালেন্স শেলে, 8এর থেকে অনেক বেশি। কতগুলো আছে টোটাল? দেখতে পাওয়া যাচ্ছে 6টা বন্ড পেয়ার আছে, কোনো লোন পেয়ার নেই, 6টা বন্ড পেয়ার আছে, মানে মোট 12টা ইলেকট্রন আছে ভ্যালেন্স শেলে। অক্টেটের থেকে অনেক বেশি অক্টেট সম্প্রসারণ, কিন্তু স্টেবিলিটি পেয়েছে। কেন? কারণ ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, ম্যাক্সিমাম অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে ম্যাক্সিমাম কোভ্যালেন্ট বন্ড বানাতে পেরেছে। 6টা বন্ড পেয়ার থাকলে জিওমেট্রি হয় অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। কেমন দেখতে লাগবে দেখে নেওয়া যাক। এই চারটে ফ্লুরিন একই প্লেনে থাকবে, আর এই ফ্লুরিন দুটো একটু লম্ব ভাবে থাকবে। 4টে ফ্লুরিন একই প্লেনে থাকবে, একটা সামান্তরিকের মতন বা রম্বাসের মতন, আর একটা ফ্লুরিন উপরে একটা ফ্লুরিন নিচে থাকবে অ্যাক্সিস বরাবর। 4টে ফ্লুরিন একই সমতলে থাকবে, সামান্তরিক বা রম্বসের মতন, একটা ফ্লুরিন উপরে থাকবে, একটা ফ্লুরিন নিচে থাকবে। SF6 তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছি এখানে সালফার তার সর্বাধিক সমযোজতা 6 অ্যাচিভ করে গেছে। ক্লিয়ার? মাথা ঢুকে গেছে পুরোপুরি সবকটা কেস। তাহলে কেমন করে কি হচ্ছে না হচ্ছে, চলো তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরের যে টপিক, সেটা হচ্ছে ফ্যাজান্সুল।
ফ্যাজান্স রুল কি বলছে, আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম যে কম্পাউন্ড গুলো আয়নিক সেখানে আমরা বললাম মেটাল এবং নন মেটাল আছে। মেটাল নন মেটাল হলে একজন ক্যাটায়ন হবে একজন অ্যানায়ন হবে, ওদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ডেভেলপ করবে এবং ওরা আয়নিক বন্ধন তৈরি করবে। আর দেখলাম যেখানে মেটাল নন মেটালের ব্যাপার নেই, যেখানে শেয়ারিং হবে, ইলেকট্রনের মেঘগুলো একে অপরের সঙ্গে মিশে যাবে, সেখানে কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী বন্ধন তৈরি হবে। বাট ফ্যাজান্স বলছেন যে অ্যাকচুয়ালি কোনো বন্ড পিওরলি আয়নিক হয় না, আবার কোনো বন্ড পিওরলি কোভ্যালেন্ট হয় না। একটা বন্ধন সেটা পুরোপুরি আয়নিক, একটা বন্ধন সেটা পুরোপুরি কোভ্যালেন্টও হয় না। সব বন্ধনেই নাকি কিছুটা আয়নিক আর কিছুটা কোভ্যালেন্ট চরিত্র থাকে। মানে যেটাকে কিনা আমরা বলছি আয়নিক বন্ড, সেখানেও নাকি কিছুটা শেয়ারিং এর ব্যাপার থাকে, কিছুটা কোভ্যালেন্ট চরিত্র থাকে। আবার যে বন্ডটাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, সেখানেও নাকি কিছুটা আয়নীয় চরিত্র থাকে। অর্থাৎ ফ্যাজানের যে রুলগুলো আছে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা যে কোনো বন্ড নাকি পুরোপুরি আয়নিক 100% বা পুরোপুরি আয়নিক 100% বা পুরোপুরি কোভ্যালেন্ট 100% হয় না। প্রত্যেক বন্ডে কিছুটা কোভ্যালেন্ট কিছুটা আয়নিক বন্ড থাকে। কেমন করে থাকে উনি এক্সপ্লেন করছেন, সেই এক্সপ্লেনেশনটা দেখে নি, তারপর রুলগুলো অনুযায়ী কিছু কেস স্টাডিজ আমরা দেখব। তো উনি এক্সপ্লেন করছেন, বলছেন যে আমরা ধরে নিচ্ছি যে একটা 100% আয়নিক বন্ড ছিল। স্টেপ নাম্বার 1 এ উনি বলছেন ধরে নিচ্ছি একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল আছে, আর কিচ্ছু নেই। তো এটাকে আমরা ধরে নিচ্ছি 100% একদম বিশুদ্ধ আয়নীয় বন্ধন। 100% বিশুদ্ধ আয়নীয় বন্ধন আছে বলে আমরা ধরে নিচ্ছি। ঠিক, তাহলে 100% বিশুদ্ধ আয়নীয় বন্ধন আছে, এটা আমরা ধরে নিলাম। কারেক্ট? আচ্ছা, যদি এটা ধরে নিই, এবারে কি হচ্ছে, এবারে দেখো ক্যাটায়নটার তো সাইজ ছোট। সাইজ ছোট হওয়ার জন্য এখানে একটা ফ্যাক্টর আসছে, ফ্যাক্টরটাকে উনি বলছেন 2 নম্বরে চলে আসি। 2 নম্বরে একটা ফ্যাক্টর আসছে, ফ্যাক্টরটাকে বলছেন আয়নিক পোটেনশিয়াল বা ফাই। আয়নিক পোটেনশিয়াল বা ফাই, যেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ ক্যাটায়নের জন্য, ঠিক আছে, বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। তাহলে ইউজুয়ালি বলো ক্যাটায়ন গুলোর জন্য তো ফাই এর মান হাই হবে, ক্যাটায়ন গুলোর জন্য তো ফাই এর মান হাই হবে, তাই না? কারণ ক্যাটায়নের ব্যাসার্ধ তো ছোট, ছবিতেও দেখতে পাচ্ছি ক্যাটায়নে আকর্ষণ বল বেশি থাকে। তাহলে ক্যাটায়ন গুলোর জন্য কি বলছেন উনি, একটা তো ছিল, ঠিক আছে, ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে এবং ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে পিওর একটা আয়নিক বন্ধন আছে, আর কিছু নেই, এটা ধরে নিচ্ছি প্রথমে। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি ক্যাটায়নের সাইজ ছোট। সাইজ ছোট হওয়ার জন্য ক্যাটায়নের মধ্যে ফাই এর মান বেশি, আয়নিক পোটেনশিয়াল বেশি। এই ফাইটা কাকে ইন্ডিকেট করে? ফাই মানে হচ্ছে, এই ফাইটা হচ্ছে চার্জ ডেনসিটি বা আধান ঘনত্ব। মানে পজিটিভ আধানের ঘনত্ব ক্যাটায়নের জন্য বেশি, ফাই এর মান বেশি। আয়নিক পোটেনশিয়াল ফাই কাকে মিন করে? এটা আধান ঘনত্বকে মিন করে, চার্জ বাই ব্যাসার্ধ বা চার্জ বাই আয়তন, যে কতটা আয়তনে কতটা চার্জ আছে। তো ক্যাটায়নের সাইজ ছোট, তার মানে ওর ঘনত্ব বেশি। তাহলে ক্যাটায়নের আধানের, ক্যাটায়নের পজিটিভ আধান তার ঘনত্ব যদি বেশি হয়, তাহলে ক্যাটায়নের আধান ইলেকট্রন গুলোকে অনেক জোরে টানছে। এতটাই জোরে টানছে যে অ্যানায়নের ইলেকট্রন গুলো ক্যাটায়নের দিকে আস্তে আস্তে ভেসে 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 চলে যাচ্ছে। তাহলে অ্যানায়নটা কিন্তু আর পিওরলি একদম স্ফেরিক্যাল থাকতে পারলো না। অ্যানায়নের ইলেকট্রন গুলোকেও ক্যাটায়ন কিন্তু তার বেশি আধান ঘনত্বের জন্য এত জোরে আকর্ষণ করতে শুরু করলো যে অ্যানায়নের ইলেকট্রন গুলো আস্তে আস্তে বেঁকে 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 ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডের মধ্যে, ক্যাটায়নের ইলেকট্রন মেঘের মধ্যে নিজের ইলেকট্রন মেঘটাকে ঢুকিয়ে দিতে চেষ্টা করলো। মানে অ্যানায়ন গুলো কিন্তু আর এরকম রইলো না, অ্যানায়ন গুলোর আকৃতিতে বিকৃতি এলো, ডিফরমেশন এলো। কারণ অ্যানায়নটার পুরোপুরি স্ফেরিক্যাল বা গোলকাকার রয়েনি। ক্যাটায়নের এতটাই বেশি আধান ঘনত্ব আছে ওর ছোট সাইজের জন্য যে ও এতটাই আকর্ষণ করেছে যে তাতে কি হচ্ছে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড গুলো আস্তে আস্তে মুভ করে গেছে, মিশে গেছে ক্যাটায়নের অরবিটালের সঙ্গে, ক্যাটায়নের দিকে আস্তে আস্তে ভেসে 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 এগিয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড, ভালো করে দেখো, অ্যানায়নটার ইলেকট্রন ক্লাউড যদি আস্তে আস্তে ক্যাটায়নের অরবিটালের সঙ্গে মিশে যায়, তার মানে তো একটা ওভারল্যাপ, একটা শেয়ারিং শুরু হয়ে গেল। তাহলে ভেবেছিলাম 100% আয়নিক, কিন্তু দেখছি অ্যানায়নটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, অ্যানায়নের ইলেকট্রন মেঘ আস্তে আস্তে ক্যাটায়নের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ক্যাটায়নের আধান ঘনত্ব স্মল সাইজ, ব্যাসার্ধ কম, রেডিয়াস কম, তাই আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি অনেক বেশি। ওর আকর্ষণের দ্বারা আকর্ষিত হয়ে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড গুলো আস্তে আস্তে, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড গুলো আস্তে আস্তে ক্যাটায়ন অরবিটালের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্যাটায়নটার সঙ্গে প্রায় মিশে যাচ্ছে। তার মানে এটা হয়ে গেল স্টেপ নাম্বার 2, এটা স্টেপ নাম্বার 3। এই মিশে যাওয়াটাকে বলা হয় ডিফরমেশন, বিকৃতি হচ্ছে বা পোলারাইজেশন।
কার পোলারাইজেশন হলো? অ্যানায়নটার পোলারাইজেশন হলো। অ্যানায়নটা আস্তে আস্তে ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের ইলেকট্রন মেঘটা আস্তে আস্তে ক্যাটায়নের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। অ্যানায়নের ইলেকট্রন মেঘটা আস্তে আস্তে ক্যাটায়নের অরবিটালের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ অ্যানায়নের এইদিকে ইলেকট্রন মেঘ বেশি চলে এসেছে, অ্যানায়নটার ওইদিকে ইলেকট্রন মেঘ কমে গেছে। তার মানে অ্যানায়নটার এইদিকে মাইনাস চার্জের ঘনত্ব বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, অ্যানায়নটার ওইদিকে মাইনাস চার্জের ঘনত্ব কমে যাচ্ছে, কারণ সমস্ত মাইনাস চার্জ, সমস্ত ইলেকট্রন গুলো ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হয়ে ক্যাটায়নের অরবিটালের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হয়ে ক্যাটায়নের অরবিটালের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর ফলে এই যে পোলারাইজেশনটা হলো, তার জন্য 4 নম্বরে কি হবে দেখবে, দেখো মিশে গেছে। এই দেখো অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ক্যাটায়নটার সঙ্গে, অ্যানায়নটার ইলেকট্রন ক্লাউড আস্তে আস্তে এই দেখো ক্যাটায়নটার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে অ্যানায়ন এবং ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড গুলো, ইলেকট্রন মেঘগুলো যদি একে অপরের সঙ্গে মিশে যায়, অ্যানায়নটার ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘটা যদি আস্তে আস্তে ক্যাটায়নটার সঙ্গে মিশে যায়, কি হয়ে গেল? একটা ওভারল্যাপ, একটা অভিলেপন, একটা শেয়ারিং শুরু হয়ে গেল ইলেকট্রন গুলোর মধ্যে। আর শেয়ারিং হলে আমরা কি বলবো? আমরা তো বলবো ওইখানেই কোভালেন্ট বন্ড তৈরি হয়ে গেছে। এই জোনটাকেই তো আমরা বলবো কোভালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, কারণ শেয়ারিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। সো 100% আয়নীয় বন্ধন আছে ধরে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম ক্যাটায়নটার আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য, ব্যাসার্ধ ছোট, সাইজ কম, তাই ফাই বেশি, আয়নিক পটেনশিয়াল বেশি, আর ফাইটাই হচ্ছে আধান ঘনত্ব বেশি হওয়ার জন্য অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকেও নিজের দিকে টানতে শুরু করলো, মিশিয়ে দিল। এর ফলে অ্যানায়নটাতে ডিফরমেশন এলো, অ্যানায়নটার বিকৃতি হলো, অ্যানায়নটাতে পোলারাইজেশন হলো। একদিকে অ্যানায়নে মাইনাস চার্জ চলে গেল, অ্যানায়নটার অন্যদিকে প্লাস চার্জ চলে এলো। এর ফলে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা আস্তে আস্তে ক্যাটায়নের সঙ্গে মিশে গেল, একটা কমন শেয়ারিং জোন তৈরি হলো, যাকে আমরা বলছি ওভারল্যাপ বা অভিলেপন হয়ে গেল, শেয়ারিং শুরু হয়ে গেল এবং সমযোজী বন্ধন ডেভেলপ করে গেল। 100% আয়নীয় বন্ধন ছিল বলে ভেবেছিলাম, কিন্তু ডেভেলপ করে গেছে সমযোজী বন্ধন। অর্থাৎ ফ্যাজান যেটা বলছেন যে সব জায়গাতেই সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন দুই রকমের বন্ধনই থাকে, 100% পিওর আয়নীয় বন্ধন বলে কিছু নয়, সেখানেও একটু হলেও সমযোজী বন্ধন বা ওভারল্যাপ বা শেয়ারিং, ইলেকট্রন ক্লাউডগুলো একে অপরের সঙ্গে মিশে যাওয়ার ব্যাপার আছে। শুধুমাত্র পিওর একটা কুলম্বীয় আকর্ষণ বল, যেটাকে স্থির তাত্ত্বিক আকর্ষণ বল বলে, বিপরীত আধানের মধ্যে কাজ করে, শুধু সেটুকু নেই, বিপরীত আধানের মধ্যে কার্যশীল কুলম্বীয় আকর্ষণ বল ছাড়াও একটা শেয়ারিং জনিত আকর্ষণ বলও আছে প্রত্যেক বন্ধনের মধ্যে, যাকে আমরা সমযোজী বন্ধন বলছি। আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন দুটোই আছে। তাহলে কাকে আয়নীয় যৌগ বলছো? যেখানে আয়নীয় বন্ধনের মাত্রা বেশি তাকে আয়নীয় যৌগ বলছি, যেখানে সমযোজী বন্ধনের মাত্রা বেশি, ওভারল্যাপটা বেশি, সেখানে আমরা সমযোজী যৌগ বলছি। কিন্তু সব যৌগতেই দুই রকম বন্ধন আছে, কোনটাতে একটা বেশি আছে, কোনটাতে অন্যটা বেশি আছে। যেটাতে আয়নীয় মাত্রা বেশি সেখানে আয়নীয় বন্ধন বলছি, যেখানে সমযোজী মাত্রা বেশি সেখানে সমযোজী বন্ধন বলছি। কিন্তু দুটোতেই, সমযোজী এবং আয়নীয় দুই রকমের যৌগতেই দুই রকমের বন্ধনই অল্প অল্প করে উপস্থিত আছে। NaCl আয়নীয় যৌগ, NaCl আয়নীয় যৌগ, তার মানে কি Na+ আর Cl- এর মধ্যে একটু হলেও এরকম শেয়ারিং বা ওভারল্যাপ নেই? হ্যাঁ, অবশ্যই আছে। অর্থাৎ সমযোজী চরিত্র একটু হলেও আছে। এবং সমযোজী চরিত্র তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? এখানে কে বিকৃতি ঘটালো? ক্যাটায়নটা বিকৃতি ঘটালো। আর কার বিকৃতি হলো? অ্যানায়নটার ডিফরমেশন হলো। তাহলে এখানে ক্যাটায়নটাকে কি বলে? ক্যাটায়নটা যে কিনা বিকৃতি ঘটাচ্ছে, এই তাহলে হচ্ছে আমাদের ক্যাটায়ন, আর এই হচ্ছে আমাদের অ্যানায়ন। অ্যানায়নটা বিকৃত হতে হতে এদিকে চলে এসেছে, তাই তো? এবং এই হচ্ছে মিশে গেছে এবং এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়ে গেছে। এই তো পুরো ফ্যাজানসুল। এখানে কি হয়েছে? অ্যানায়নটার পোলারাইজেশন হয়েছে, ডিফরমেশন হয়েছে বা পোলারাইজেশন হয়েছে। যেখানে অ্যানায়নটার ইলেকট্রন ক্লাউড গুলো পোলারাইজেশন হয়েছে বা ডিফরমেশন হয়েছে, যেখানে অ্যানায়নটার যে ইলেকট্রন মেঘগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্যাটায়নের দিকে আকর্ষিত হয়ে গেছে। অ্যানায়নটার ইলেকট্রন মেঘগুলো আস্তে আস্তে ক্যাটায়নটার দিকে আকর্ষিত হয়ে গেছে। এই অবস্থায় ক্যাটায়নটা যে কিনা আকর্ষণ করছে তাকে বলে পোলারাইজিং স্পিসিস। যে কিনা পোলারাইজেশনটা ঘটাচ্ছে, যে কিনা আকর্ষণ করছে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে, সে হচ্ছে পোলারাইজিং স্পিসিস। আর অ্যানায়নটার পোলারাইজেশন হচ্ছে, অ্যানায়নটার বিকৃতি ঘটছে, অ্যানায়নের ইলেকট্রনগুলোর মেঘগুলো আস্তে আস্তে বিকৃত হয়ে ক্যাটায়নের সঙ্গে মিশে যাচ্ছে, এটাকে বলছে পোলারাইজেবল স্পিসিস। পোলারাইজেবল স্পিসিস। তাহলে ক্যাটায়নটা হচ্ছে পোলারাইজিং, যে কিনা পোলারাইজেশন করে, অ্যানায়নটা হচ্ছে পোলারাইজেবল, যে কিনা পোলারাইজেশন হয়। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে ক্যাটায়নটার যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ঠিক আছে, ক্যাটায়নটার যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে তত বেশি এরকম বিকৃতি হবে। কয়েকটা পয়েন্ট মনে রাখি ক্যাটায়নের জন্য কি কি মনে রাখতে হবে। ক্যাটায়নটার জন্য
এই ফাই এর মান যত বেশি হবে তত তার সমযোজী চরিত্র বেশি হবে। ফাই এর মান বেশি হতে গেলে চার্জকে বেশি হতে হবে, ব্যাসার্ধকে কম হতে হবে। ঠিক আছে, ফাই এর মানকে বেশি হতে গেলে পাই মানে হচ্ছে ক্যাটায়নটার চার্জ বাই ক্যাটায়নটার ব্যাসার্ধ, আয়নিক পোটেনশিয়াল। তাহলে চার্জ যদি বেশি হয় ফাই বেশি হবে, কোভ্যালেন্সি বেশি হবে, কারণ ক্যাটায়নটার পোলারাইজিং পাওয়ার বেশি হবে, ক্যাটায়নটার আধান ঘনত্ব বেশি হবে, আধান ঘনত্ব বেশি হলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, অ্যানায়নকে টানবে, অ্যানায়নে ইলেকট্রন মেঘ মিশে যাওয়ার চেষ্টা করবে। অন্যদিকে ক্যাটায়নটার ব্যাসার্ধ যদি কম হয়, ক্যাটায়নটা যদি ছোট সাইজের হয়, ব্যাসার্ধ কম হয়, তাহলে ওর ফাই বেশি হবে, ফাই বেশি হলেও ওর আধান ঘনত্ব বেশি হবে, আধান ঘনত্ব বেশি হলেও পোলারাইজিং পাওয়ার বেশি হবে, টানবে বেশি বেশি করে, আর পোলারাইজিং পাওয়ার বেশি হলেও কোভ্যালেন্সি বা সমযোজী চরিত্র চলে আসবে, ওভারল্যাপিং শুরু হয়ে যাবে। আর অ্যানায়নের জন্য কি বলতে পারি? অ্যানায়ন গুলোর জন্য বলতে পারি যত সাইজ বেশি হবে তত পোলারাইজেবিলিটি বেশি হবে, তত কোভ্যালেন্সি বাড়বে। অ্যানায়নের জন্য যে অ্যানায়নের সাইজ যত বড় সেই অ্যানায়নে তত বেশি এরকম বিকৃতি হয়ে যাবে এবং অ্যানায়নে ইলেকট্রন মেঘটা ক্যাটায়নে ইলেকট্রন মেঘের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করবে। অ্যানায়নের সাইজ বড় হলে অ্যানায়নের নিজের নিউক্লিয়াসেরই অতটা ভালো কন্ট্রোল থাকবে না নিজের ইলেকট্রনগুলোর উপরে, সাইজ বড় বলে, তাই ওর ইলেকট্রনগুলো আস্তে আস্তে ভেসে ভেসে ক্যাটায়ন দ্বারা আকর্ষিত হয়ে গিয়ে ক্যাটায়নে ইলেকট্রন মেঘের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। অ্যানায়নটা ছোট সাইজ হলে অ্যানায়নটার নিজের ইলেকট্রনগুলোর উপরে হোল্ড থাকবে, অ্যানায়নের সাইজ অনেক বড় হলে ছড়িয়ে থাকবে এবং অ্যানায়নের নিজের ইলেকট্রনগুলোর উপরই কোনো হোল্ড থাকবে না ভালো রকম, তাই অ্যানায়নের ইলেকট্রনগুলো আস্তে আস্তে ভেসে ভেসে ক্যাটায়নের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তার ফলে কোভ্যালেন্সি বা ওভারল্যাপ তৈরি হয়ে যাবে, কোভ্যালেন্সি তৈরি হয়ে যাবে, ডিফরমেশন হয়ে যাবে, পোলারাইজেশন হয়ে যাবে। তাহলে এই দুটো হচ্ছে মেন পয়েন্ট। ক্যাটায়নের যদি ফাই বেশি হয় সমযোজী চরিত্র তৈরি হবে, অ্যানায়নটা সাইজ বেশি হলেও সমযোজী চরিত্র আমরা দেখতে পাবো। তো চলো দুই একটা কেস স্টাডি দেখে নিই এখানে ফ্যাজান সুল থেকে। দেখো কিছু কেস স্টাডিজ দেখছি আমরা তাহলে এখন। দেখো ফাই এর ক্রম বলছে, ঠিক বলেছে। দেখো সাইজ যেখানে কম, লিথিয়াম প্লাসের সাইজ ছোট, পটাশিয়াম প্লাসের সাইজ বড়, সাইজ বেড়ে যাচ্ছে তো ফাই কমে যাচ্ছে, মানে লিথিয়াম প্লাসের যৌগ কোভ্যালেন্ট হবে, পটাশিয়াম প্লাসের যৌগ কিন্তু অতটাও কোভ্যালেন্ট হবে না, কারণ সাইজটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো দেখো তাহলে লিথিয়াম প্লাসের সাইজ সব থেকে ছোট, তাই ওর ফাই সব থেকে বেশি এবং ওখানেই ম্যাক্সিমাম কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে পাওয়া যাবে। পটাশিয়াম প্লাসের ফাই হচ্ছে তোমার ছোট, কারণ পটাশিয়াম প্লাসের সাইজ বেশি, তাই ফাই ছোট, তাই কোভ্যালেন্ট ক্যারেক্টারও ছোট। পরেরটা তো একই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই দুটোদের জন্য আমরা বলতে পারি এই কম্পাউন্ডগুলোর জন্য লেফট থেকে রাইটে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা কোভ্যালেন্সি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে এবং আয়নীয় চরিত্র বাড়ছে, সেটাই বলতে পারছি। কারণ লেফট থেকে রাইটে কি হচ্ছে, লেফট থেকে রাইটে সাইজ আস্তে আস্তে বাড়ছে, সাইজ বেড়ে যাওয়া মানে এগুলো ক্যাটায়ন, ক্যাটায়ন গুলো সাইজ বেড়ে যাওয়া মানে আয়নিক পোটেনশিয়াল কমে যাচ্ছে, আয়নিক পোটেনশিয়াল কমে যাচ্ছে মানে কোভ্যালেন্ট চরিত্র কমে যাচ্ছে, কারণ আগেই আমরা পড়েছি আয়নিক পোটেনশিয়াল ফাই এর সঙ্গে কোভ্যালেন্ট চরিত্র হচ্ছে প্রপোর্শনাল। তাই সাইজ যত বাড়ছে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সাইজ আস্তে আস্তে বাড়ছে, ক্যাটায়ন গুলো রেডিয়াস বাড়ছে, রেডিয়াস বাড়লে তোমার আয়নিক পোটেনশিয়াল কমছে, আর আয়নিক পোটেনশিয়াল কমলে কোভ্যালেন্ট চরিত্র কমে যাচ্ছে। খুবই সহজ কেস। পরেরটাও দেখো এখানে, বলো এদের দুজনের মধ্যে তাহলে কার আয়নিক চরিত্র কম বেশি হবে, কার কি কম হবে? Sn2+ এখানে চার্জ কম, Sn4+ চার্জ বেশি, তাহলে যার চার্জ বেশি তার ফাই বেশি, তার আয়নিক চরিত্র বেশি। Sn2+ এর চার্জ কম, Sn4+ এর চার্জ বেশি, যার চার্জ বেশি তার ফাই বেশি, তার আয়নীয় চরিত্র বেশি। Fe2+, Fe3+, Fe3+ এর চার্জ বেশি, Fe3+ এর চার্জ বেশি তো ওর ফাই বেশি, ওর কোভ্যালেন্ট চরিত্র বেশি। কি বলছে দেখো, উপর থেকে নিচে কুইকলি বলো তো কি হচ্ছে, সাইজ আস্তে আস্তে কমছে, তাই না? বেরিলিয়াম 2+ সাইজ বড়, স্ট্রনশিয়াম, বেরিয়াম থেকে সাইজ বড়, বেরিলিয়ামের সাইজ কম, চার্জ তো সবারই 2+, সবারই চার্জ হচ্ছে 2+, কিন্তু সাইজ আস্তে আস্তে কমছে, সাইজ কমে যাওয়া মানে ফাই বাড়ছে, ফাই বাড়ছে মানে কোভ্যালেন্ট চরিত্র বাড়ছে। তার মানে উপরের দিকের কম্পাউন্ড গুলো অতটাও কোভ্যালেন্ট হবে না, কিন্তু নিচের দিকের কম্পাউন্ড বেরিলিয়াম কম্পাউন্ড কিন্তু কোভ্যালেন্ট হবে। উপরের দিকের কম্পাউন্ড গুলো আয়নিক হবে, নিচের দিকের মানে এইখানে মানে বেরিয়াম হচ্ছে আয়নিক হবে কিন্তু বেরিলিয়াম কোভ্যালেন্ট হবে, বেরিয়াম আয়নিক হবে কিন্তু বেরিলিয়াম কোভ্যালেন্ট হবে, কারণ বেরিলিয়ামে কি হয়েছে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বেরিয়ামের সাইজ হচ্ছে বড়, বেরিলিয়ামের সাইজ ছোট, তো সাইজ যত কমছে তত ফাই হচ্ছে বাড়ছে, সাইজ যত কমছে তত ফাই বাড়ছে, আর ফাই যত বাড়ছে তত কোভ্যালেন্ট চরিত্র বাড়ছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে বেরিলিয়াম
থেকে যদি বেরিয়াম অব্দি যাই, গ্রুপ 2 তে আছে, এটা বুঝতেই পারছো গ্রুপ 2, তাই না? বেরিলিয়াম থেকে বেরিয়াম গ্রুপ 2 তে আছে। তো বেরিলিয়াম থেকে বেরিয়াম অব্দি যদি যাই, তাহলে আমরা বলতে পারি সমযোজী চরিত্র বা কোভ্যালেন্সি আস্তে আস্তে সমযোজী চরিত্র বা কোভ্যালেন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে বেরিলিয়ামের কম্পাউন্ড গুলো সমযোজী বা কোভ্যালেন্ট হবে, বেরিয়ামের কম্পাউন্ড গুলোর মধ্যে আয়নিক চরিত্র বেশি থাকবে। কারণ এদিক থেকে এদিকে গ্রুপ 2 বরাবর যদি যাই, তাহলে হচ্ছে সাইজ বেড়ে যাচ্ছে, ফাই কমে যাচ্ছে, কোভ্যালেন্ট ক্যারেক্টারও কমে যাচ্ছে। একই রকম ভাবে এই অ্যানায়ন গুলো দেখো, অ্যানায়ন গুলোর জন্য আমরা কি বলতে পারি? অ্যানায়ন গুলোর জন্য সাইজ যত বাড়বে তত ওকে ডিফর্ম করে দেওয়া ইজি হবে, দ্যাট ইজ ওর পোলারাইজেবিলিটি বাড়বে। সাইজ যত বাড়বে, অ্যানায়ন গুলোতে কি হয় আগেই বলেছি, অ্যানায়ন গুলোর জন্য সাইজ যত বাড়তে থাকবে তত অ্যানায়ন গুলোর নিজের ইলেকট্রনের উপরেই কতটা কন্ট্রোল থাকবে না। অ্যানায়নের সাইজ যত বাড়ছে তত হচ্ছে আয়তা ফেলাচ্ছে, মানে অনেক জায়গা জুড়ে ছড়িয়ে আছে, নিজের ইলেকট্রনের উপরে নিজেরই কন্ট্রোল নেই। ওই ইলেকট্রন গুলোকে তাহলে ক্যাটায়ন গুলো আকর্ষণ করে ইলেকট্রনের মেঘটাকে নিজের দিকে টেনে নিতে চাইবে। তাহলে ক্যাটায়ন গুলো কোন অ্যানায়নকে নিজের দিকে টেনে নিতে পারবে বেশি বেশি করে? যে অ্যানায়নের যত সাইজ বড়, কারণ সেই অ্যানায়নই তত বেশি ডিফর্ম হয়ে যাবে এবং ক্যাটায়নে ইলেকট্রন মেঘের মধ্যে নিজের ইলেকট্রন মেঘকে ঢুকিয়ে দিতে চাইবে। যে অ্যানায়নের সাইজ যত বড় তারই নিজের ইলেকট্রনের উপরে অতটা কন্ট্রোল নেই, তাহলে সেই হচ্ছে যে অ্যানায়নের যত সাইজ বড় তারই নিজের ইলেকট্রনের উপরে অতটা কন্ট্রোল নেই, এবং সেই কি করতে পারবে? সেই হচ্ছে ক্যাটায়নের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডের মধ্যে নিজের ইলেকট্রন মেঘকে আস্তে আস্তে ঢুকিয়ে দিতে পারবে। তাহলে সাইজ কোথায় বড়? I- এর সাইজ বড়, তার মানে পোলারাইজেবিলিটি উপর থেকে নিচে সাইজ বাড়ছে। পোলারাইজেবিলিটি মানেটা কি? এই ডিফর্মেশন হয়ে যাওয়ার প্রবণতা, যে কোন অ্যানায়নটাকে ডিফর্ম করে দেওয়া যাবে, কোন অ্যানায়নটাকে নিজের দিকে টেনে নেওয়া যাবে, যার সাইজ যত বড় সেটাকেই বলছে পোলারাইজেবিলিটি। তাহলে সাইজ যত বাড়ছে, পোলারাইজেবিলিটি তত বাড়ছে, কোভ্যালেন্সি বা সমযোজী চরিত্র তত বাড়ছে। কোভ্যালেন্সি বা সমযোজী চরিত্র তত বাড়ছে, কারণ যত সাইজ বাড়ছে তত সেই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে ক্যাটায়নটা নিজের দিকে টেনে নিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়ার প্রবণতা দেখাতে পারবে, এবং অ্যানায়নটা সেটা হতে দিতে পারবে, কারণ অ্যানায়নের নিজের ইলেকট্রনের উপরে অতটা কন্ট্রোলই থাকছে না। দেখতেই পাচ্ছি ক্যাটায়ন গুলো চার্জ যত বাড়ছে, ক্যাটায়নের চার্জ যত বাড়ছে তত হচ্ছে আয়নিক পোটেনশিয়াল ফাই বাড়ছে, তত হচ্ছে কোভ্যালেন্সি বাড়ছে। মানে পরিষ্কার NaCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, NaCl কিন্তু আয়নিক কম্পাউন্ড হবে, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 চার্জ বেশি হওয়ার জন্য ওখানে কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট ক্যারেক্টার ঢুকে যাবে। বলছে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা হচ্ছে তোমার গ্রুপ 1, আর কপার সিলভার গোল্ড এরা হচ্ছে গ্রুপ 11। তো একটা কম্পেয়ার করছি আমরা, পটাশিয়াম আর কপারটাকে কম্পেয়ার করছি। দেখো পটাশিয়ামে হচ্ছে তোমার 3s2 3p6 4s1, ভ্যালেন্স শেলে 4s1 আছে। কপারেও হচ্ছে 3s2 3p6 3d10 4s1, এরও 4s1, কিন্তু কপারের মাঝখানে একটা 3d10 আছে। 3d10 মানে তার পুয়ার স্ক্রিনিং এফেক্ট বা দুর্বল আবরণী ক্ষমতা। তাহলে 3d10 এর হচ্ছে দুর্বল আবরণী ক্ষমতা। এবার তুমি বলো আবরণী ক্ষমতা যদি দুর্বল হয়, দুর্বল আবরণী ক্ষমতা যদি দুর্বল হয় তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাবে। নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে গেলে পোলারাইজিং পাওয়ার বেড়ে যাবে। ক্যাটায়নটা নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যাওয়া মানে পোলারাইজিং পাওয়ার বেড়ে যাওয়া, অ্যানায়ন গুলোকে টানবে, কোভ্যালেন্সি বাড়বে। তাহলে পটাশিয়াম কপার কে কোভ্যালেন্ট বেশি হবে? কপারের যৌগ বেশি কোভ্যালেন্ট হবে। দুর্বল আবরণী ক্ষমতা মানে আবরণী ক্ষমতা দুর্বল হলে নিউক্লিয়ারের চার্জ বাড়ছে, নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। যত আবরণী ক্ষমতা যদি দুর্বল হয়, আবরণী ক্ষমতা দুর্বল হলে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে, নিউক্লিয়াসের আকর্ষণ যত বাড়ছে তত অ্যানায়নটাকে ডিফর্ম করতে পারবে, তত কোভ্যালেন্সি বাড়ছে। তার মানে আমরা যদি কম্পেয়ার করি KCl আর CuCl, তো বলবো CuCl কোভ্যালেন্ট হবে, KCl এর মধ্যে আয়নীয় চরিত্র থাকবে। মাথায় ঢুকে গেছে? CuCl KCl, CuCl ও কপার আছে +1 এ, KCl ও কপার আছে +1 এ, দুটোতেই +1, CuCl KCl দুটোতেই +1 কপার আছে। CuCl ও কপার +1 এ, KCl ও কপার +1 এ, কিন্তু কপার এখানে +1 এ থাকলেও 3d10 আছে, যাদের দুর্বল আবরণী ক্ষমতা, পুয়ার স্ক্রিনিং পাওয়ার দুর্বল হওয়া মানে
ওই স্ক্রিনিং পাওয়ারকে অতিক্রম করে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ছে। নিউক্লিয়াসের আকর্ষণ যদি বাড়ে তাহলে কি হবে? তাহলে কোভ্যালেন্সি বাড়বে, কারণ অ্যানায়নটাকে নিজের দিকে টেনে নিতে পারবে। নিউক্লিয়াসের আকর্ষণ যদি বাড়ে তাহলে অ্যানায়নটাকে নিজের দিকে টেনে নিতে পারবে। অ্যানায়নটাকে যত নিজের দিকে টানতে পারবে তত ডিফরমেশন হবে, অ্যানায়নের মেঘটা তত ক্যাটায়নের মধ্যে ঢুকে যাবে, ওভারল্যাপ হবে, কোভ্যালেন্সি চলে আসবে। ফ্যাজান্স রুল আশা করছি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আমরা আরো কিছু কেস স্টাডি এবং এর পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ক্লাসে। ফ্যাজান্স রুলটা ভালো করে পড়ে নিও। আমরা ফ্যাজান্স রুলে আরো কিছু কেস স্টাডিজ কিন্তু নিয়ে আসতে চলেছি।